টু 18। হ্যাঁ, আর তার মানে আমরা বুঝলাম আইএএসসি এবং আইএএসবি, এটা নিয়ে যে কনফিউশনটা যেন কারো না থাকে। আচ্ছা, আইএফআরএস এর যেমন আমরা দেখলাম আইএএস এর ক্ষেত্রে কিছু ইন্টারপ্রিটেশন ছিল, তাই না? আইএফআরএস এর সময়কালে আইএএসবি যে কমিটিটা ছিল ওই সময় কিছু ইন্টারপ্রিটেশন ছিল, এটাকে বলা ইফরিক, আইএফ আর আইসি। এই আইএফ আর আইসি যে সেকেন্ড প্যারা তো ইন্টারপ্রিটেশন, ঠিক মতো শোনা যায়নি স্যার। সেকেন্ড প্যারাটা আমি আবার বলছি, এখন শুনছেন? জি স্যার। আচ্ছা আচ্ছা, যেটা বললাম হচ্ছে যে প্রথমে ছিল হচ্ছে আইএএস, তাই না? তারপরে হচ্ছে আইএফআরএস আসলো। আইএফআরএস আসলো কখন? আইএএসবি যে বোর্ড কমিটি আগে ছিল, কমিটির পরিবর্তে এখন নতুন কমিটি আসছে, সেটাকে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস বোর্ড বলে, যেটা 2001-এ আসছে। 2001-এ আসার যে রিপ্লেসটা হলো আইএএসসি পরিবর্তে আইএএসবি, ওরা যে স্ট্যান্ডার্ডস গুলো ইস্যু করলো সেটা ওরা আইএএস নাম না দিয়ে আইএফআরএস নাম দিয়েছে। তার মানে এখন পর্যন্ত আইএফআরএস হচ্ছে 1 থেকে 18 পর্যন্ত আছে, 18 পর্যন্ত। হ্যাঁ, 18 এখনো ইমপ্লিমেন্ট হয়নি বাংলাদেশে। টোটাল এই আইএএসবি কিছু ইন্টারপ্রিটেশন দিয়েছে, টোটাল 23 ইন্টারপ্রিটেশন দিয়েছে, তার মাঝে অ্যাক্টিভ আছে 14। আইএএস এবং আইএফআরএস ওয়ার্ল্ড ওয়াইড 140টা কান্ট্রিতে হচ্ছে যে এটা ফলো করা হয়। এই হচ্ছে টোটাল আইএএস এবং আইএফআরএস এর হিস্টোরি। তারপর আসে আমরা যে আইসা, এই যে এসুরেন্স যে সাবজেক্টটা, যে অডিট, আমরা সেই ফার্মে আছি, আমরা এই আইসা ফলো করি। আইসা কখন আসছে? ইন 1973-তে আইসা আসছে হচ্ছে আইফেক, ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ অ্যাকাউন্টেন্ট, একটা বডি। ওনারা এস্টাবলিশ করেছে টু ডেভেলপ গ্লোবাল স্ট্যান্ডার্ডস ফর অ্যাকাউন্টিং প্রফেশনের জন্য কিছু গ্লোবাল স্ট্যান্ডার্ডস ওনারা ডেভেলপ করেছে। 1978-এ আইফেক আইএপিসি নামে একটা কমিটি করেছে, ইন্টারন্যাশনাল অডিটিং প্র্যাকটিস কমিটি। 2002-তে এই কমিটিটা আবার রিস্ট্রাকচার হয়েছে, এই কমিটির নামটা এখন দিয়েছে হচ্ছে আইএএএসবি, যেটা বলে ইন্টারন্যাশনাল অডিটিং এন্ড এসুরেন্স স্ট্যান্ডার্ডস বোর্ড, যেটা আন্ডার আইফেক এর আন্ডারে আছে। এই আইএএএসবি যে স্ট্যান্ডার্ডস গুলো ইস্যু করতেছে সেটাকে বলে আইসা, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস অন অডিটিং। টোটাল অ্যাক্টিভ আইসা হচ্ছে 37। আইসা যেমন আইসা 200, এই 200 থেকে 810 পর্যন্ত টোটাল আইসা আসছে। আইসা এই টোটাল 200 থেকে 810, টোটাল 37 হচ্ছে আমার অ্যাক্টিভ আছে। এডিশনালি কিছু রিলেটেড স্ট্যান্ডার্ডস আছে ইনক্লুড, যেমন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস অন কোয়ালিটি ম্যানেজমেন্ট 1, 2, তার মানে আইএসকিউএম নামে আছে কোয়ালিটি কন্ট্রোল ইস্যুতে, এখানে দুইটা আছে। আবার আইএসএই মানে এসুরেন্স এঙ্গেজমেন্টের উপর কিছু স্ট্যান্ডার্ডস আছে, সেটা হচ্ছে যে টোটাল 5টা আছে। আবার আছে আইএসআরই রিভিউ এঙ্গেজমেন্ট যে টাইপের, ওই জায়গায় আছে 2টা স্ট্যান্ডার্ডস আছে। ইন এডিশন আছে যে আইএসআরএস রিলেটেড সার্ভিস রিলেটেড যেগুলো আছে সেটা হচ্ছে 2টা। তার মানে এই হচ্ছে টোটাল ওভারভিউ। এই ওভারভিউটা আপনারা ডিটেলস আপনারা যদি গুগলে সার্চ করেন পেয়ে যাবেন। প্রত্যেকটা স্ট্যান্ডার্ড যদি মনে হয় যে আমি একটু রিভিউ করে দেখি কি আছে না আছে, এটা পুরো লাইফে, সিএ লাইফে এগুলো কাজে লাগবে। তাহলে আমরা মেইন টপিক্সে চলে আসি, তাই না? আমাদের আজকের যে টপিক্সটা, এটার হচ্ছে যে আমরা বুঝলাম যে আইএস এবং আইএফআরএস আছে, ইন এডিশন আইসা আছে। এখন কোশ্চেন করতে পারি আমি, আইএস এবং আইএফআরএস কে ফলো করে আর আইসা কে ফলো করে, কেউ বলতে পারবেন? কে শুনছেন? স্যার, যারা জি অ্যাকাউন্টেন্ট তারা স্যার। এফআরএস ফলো করে রিপোর্টিং করবে, আর যারা হুম, অডিটর তারা আইএসএ ফলো করে সেই কাজটাকে অডিট করবে। হ্যাঁ। আচ্ছা, তার মানে আমরা বুঝে গেলাম যে আমরা ঢাকা মিকে আছি। আমাদের কাজ হচ্ছে অ্যাকাউন্টস প্রিপারেশনের, অ্যাকাউন্টস প্রিপারেশন রেসপন্সিবিলিটি কার? ম্যানেজমেন্টের। ম্যানেজমেন্ট মিনস এখানে ঢাকা ব্যাংক বোর্ড এমপ্লয়ির মাধ্যমে এটা করছে। আচ্ছা, তার মানে হচ্ছে যে ম্যানেজমেন্টের রেসপন্সিবিলিটি, মেইন রেসপন্সিবিলিটি হচ্ছে যে অ্যাকাউন্টস প্রিপারেশন করা, তাই না? এই অ্যাকাউন্টস প্রিপারেশনের সময় ম্যানেজমেন্ট কাজ হচ্ছে আইএস এবং আইএফআরএস অনুসারে আমার অ্যাকাউন্টসটা যেন প্রিপারেশন করি, এটা হচ্ছে আমার কাজ। তাহলে আইসা, তার মানে এটা তো আমার অডিট হচ্ছে, যেহেতু স্ট্যাটিউটরি অডিট হয়, এই অডিটটা করতেছে আমাকে সি ফার্ম দ্বারা করা হচ্ছে, তাই না? এই সি ফার্ম হচ্ছে যে আইসা ফলো করবে। তার মানে তার কাজ হচ্ছে আইসা স্ট্যান্ডার্ডস, মানে এই অডিট কার্যক্রমটা কিভাবে করবে সেটা হচ্ছে যে আইসাতে বলা আছে। তার মানে আইসা অনুসারে সে অডিটটা করবে। ইন এডিশন সে দেখবে হচ্ছে যে এই যে আমরা
ম্যানেজমেন্ট যে অ্যাকাউন্টসটা প্রিপেয়ার করলাম সেটা আইএস এবং আইএফআরএস অনুসারে করেছি কিনা সেটা সে এনশিওর করবে। তার মানে আইসা হচ্ছে একটা প্রসিডিউর, এই প্রসিডিউরের মাধ্যমে আমার যে ব্যাংক প্রত্যেকটা প্রতিষ্ঠান ম্যানেজমেন্ট ওনারা যে অ্যাকাউন্টস প্রিপেয়ার করছে সেটা আইএস এবং আইএফআরএস অনুসারে করছে কিনা সেই কাজটা। তার মানে অডিট কার্যক্রমটা বলা যায় কিভাবে করতে হবে সেটা আমাকে আইসি একটা গাইডলাইন দিয়েছে। এই গাইডলাইন অনুসারে কাজটা করব এবং এনশিওর করব অ্যাকাউন্টস যেন আমার আইএস এবং আইএফআরএস অনুসারে প্রিপেয়ার করা হয়। ইন এডিশন যেসব রুলস এন্ড রেগুলেশনস ইস্যুড বাই রেগুলেটরি বডি ইট শুড বি এনশিওরড বাই সিফাম। এখন আসি কনসেপ্ট অফ অ্যান্ড নিড অফ এসুরেন্স। আচ্ছা, আমাকে কেউ একজন বলো, what type of activities or engagement are conducted by a CFM? কেউ একজন বলতে পারবা? এখানে আমাদের হচ্ছে কি আমরা যেহেতু ডিসকাশন করব, কোনো রাগ ডাক নাই, যা যার যেটা ভালো লাগে সেটা বলবা, ডেফিনেটলি বলবা। কেউ একজন বলো তো, what type of activities or engagement are conducted by a CFM or স্যার professional accountant? অডিটের কাজ, তারপরে ট্যাক্স, ভ্যাট, কনসালটেন্সি, তারপরে অ্যাসুরেন্স সার্ভিস, অ্যাডভাইজরি। তারপরে আরজিএস, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট রিভিউ। ওকে, তার মানে আমরা ইন্টারনাল সবাই অডিট। মোটামুটি জেনে গেছি, যারা সি ফার্মে আছি তারা মোটামুটি আইডিয়া আছে, যারা পি আর্টিকেল। হ্যাঁ, রাইট রাইট। তার মানে লটস অফ অ্যাক্টিভিটিস আর কন্ডাক্টেড বাই এ সিএ ফার্ম। এই যে লটস অফ অ্যাক্টিভিটিস, এই কাজগুলোকে বলা হয় ইন্স্যুরেন্স। ক্লিয়ার? তার মানে একটা ব্রড সেন্সে হচ্ছে যে সি ফার্ম গুলা বা প্র্যাকটিশনাররা যে কাজগুলো করে সবগুলাকে বলা হচ্ছে ইন্স্যুরেন্স। হ্যাঁ, ইন্স্যুরেন্সের মাঝে একটা বড় একটা ইম্প্যাক্ট আসবে, সেটা আমরা পরে দেখবো, সেটা হচ্ছে অডিট। ইন্স্যুরেন্সের একটা বড় পার্ট হচ্ছে অডিট। তার মানে যত কাজগুলো করতেছি সবগুলো হচ্ছে আমার ইন্স্যুরেন্স এঙ্গেজমেন্ট টাইপের কাজ। ঠিক আছে, এটাতে আর কোনো কারো কনফিউশন নাই। তার মানে যত সি ফার্ম গুলো যত এঙ্গেজমেন্ট থাকে সেটাকে আমরা বলা হয় ইন্স্যুরেন্স এঙ্গেজমেন্ট। ইন্স্যুরেন্স এঙ্গেজমেন্টের মাঝে মোস্ট অফ দ্য ইফেক্টিভ ওয়ার্ক হচ্ছে অডিট। আমরা যদি একটা ডেফিনিশনে দেখি, an insurance engagement is one in which a practitioner express a conclusion. আচ্ছা, প্র্যাকটিশনার মিন্স কে? অডিটর। প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট। আচ্ছা, যদি বলা হয় হু ইজ দ্য প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট, আইসিএবি, আইসিএমইবি, আইএস, চার্টার সেক্রেটারি, আর তাহলে বা এসিসিএ। যদি একটা কোশ্চেন আসে আপনাদের, হু ইজ দ্য প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট, আপনাকে বললো আইসিএবি, আইসিএবিবি, আইসিএবি, আইসিএমইবি, অথবা বললো যে পরের কোশ্চেন আসলো যে না, সিতে বললো যে এসিসিএ, অথবা লাস্ট কোশ্চেনে বললো অল অফ দ্যাম। কে প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট? অল অফ দেম, তাই না? আচ্ছা, এটা রাইট না রং আমরা পরের স্লাইডে দেখবো। তার মানে আমরা বলা হচ্ছে যে এই প্র্যাকটিশনার, তার মানে ধরে নিলাম প্র্যাকটিশনার মিন্স হচ্ছে যে অল অফ দেম, আপনারা যেটা বললে সেটাই ধরে নিচ্ছি এখন। প্র্যাকটিশনার এক্সপ্রেস এ কনক্লুশন, সে একটা কনক্লুশন ড্র করে কিসের উপর? ডিজাইন টু এনহ্যান্স দ্য ডিগ্রি অফ কনফিডেন্স। সে এই যে কনক্লুশনটা ড্র করে সেটা ডিজাইন হয় টু এনহ্যান্স দ্য ডিগ্রি অফ কনফিডেন্স, কনফিডেন্স ক্রিয়েট করে of the intended user other than responsible party about the outcome of evaluation or measurement of a subject matter against criteria. এখন যদি দেখেন বলা হচ্ছে কিছু ওয়ার্ড, প্র্যাকটিশনার, তার মানে আমরা বুঝলাম যে আমরা যেহেতু সিএ ফার্মে আছি, ধরে নিয়ে হচ্ছে সিএ ফার্ম। এক্সপ্রেস এ কনক্লুশন, দ্যাট মিন্স হচ্ছে যে এই সিএ ফার্ম গুলো যে ওপিনিয়নটা ড্র করে সেটা হচ্ছে আমার কনক্লুশন আসলো। কিসের উপর? এই কনক্লুশনটা যেটা ড্র করতেছে এটা ইউজারদের কনফিডেন্স ক্রিয়েট করে। এই ইন্টেন্ডেড ইউজার বলতে কি বোঝায়? ইন্টেন্ডেড ইউজার মিন্স স্টেক হোল্ডার। স্টেক হোল্ডার বলতে কি কারা? Who hired the auditor? ইন্টেন্ডেড ইউজার স্যার ডিরেক্টর, শেয়ার হোল্ডার। হায়ার করে আর কি, মানে ফার্ম গুলোকে যারা হায়ার করে, মানে ইজিএম মিটিং করে যারা হায়ার করে তারা। আচ্ছা, এখানে হচ্ছে যে এই ইন্টেন্ডেড ইউজার বলতে মেইনলি হচ্ছে যে স্টেক হোল্ডার। স্টেক হোল্ডারকে মেইন স্টেক হোল্ডার হচ্ছে সে আমার ঢাকা ব্যাংক। ঢাকা ব্যাংকের মেইন স্টেক হোল্ডার কারা? মেইন স্টেক হোল্ডার হচ্ছে যে আমাদের শেয়ার হোল্ডাররা, যারা মালিক পক্ষ। তার মানে যে শেয়ারের মালিক সেই তো মালিক, তার মানে মালিক পক্ষরাই হচ্ছে মেইন ইউজার।
তার মানে ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে যে কোনো একটা কোম্পানির, তার মানে মালিক পক্ষ হচ্ছে যে স্টেক হোল্ডার, শেয়ার হোল্ডাররা। আচ্ছা, এখন যেহেতু আমার এটা লিস্টেড কোম্পানি, ঢাকা ব্যাংক লিস্টেড কোম্পানি, প্রতিনিয়ত শেয়ার বাই সেল হয়, তার মানে হচ্ছে যে শেয়ারে যারা ইনভেস্টর তারা ইন্টেন্ডেড ইউজার হয়। যারা হচ্ছে যে ডিরেক্টর 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 কিন্তু ওয়ান টাইম অবশ্যই শেয়ার হোল্ডার হয়ে যাচ্ছে। যারা আমরা এমপ্লয়ি তারাও আমরা কিন্তু ইন্টেন্ডেড ইউজার হচ্ছে, যারা ভেন্ডর তারাও ইন্টেন্ডেড ইউজার হচ্ছে। কিন্তু মোস্টলি হচ্ছে যে এই রিপোর্টটা যাদেরকে দেওয়া হয় তাদেরকে আমরা ইন্টেন্ডেড ইউজার বলবো। আর স্টেক হোল্ডার হচ্ছে যে অল, তার মানে আমি একজন এমপ্লয়ি, আমি বেনিফিট আমার আছে, তার মানে এই অডিট রিপোর্টের উপর বেস করবে আসলে এটা কনফিডেন্স কেমন, আমি কি এই প্রতিষ্ঠানে স্টে করবো নাকি চলে যাব। ভেন্ডর চিন্তা করবে যে ঢাকা ব্যাংকের কেমন কি অবস্থা, তার ওপিনিয়ন কি আসছে, নেগেটিভ আসছে, কোয়ালিফাইড নাকি আনকোয়ালিফাইড আসছে, নাকি অ্যাডভার্স রিপোর্ট আসছে। সে যদি দেখে যে না রিপোর্ট খুব খারাপ আসছে, ব্যাংকের অবস্থা খারাপ যাচ্ছে, সে এটার উপর ডিসিশন নেবে যে না আমাদের সাথে রাখবে না কিনা। যারা ইনভেস্টর, মেইনলি ইনভেস্টর, শেয়ারে ঢাকা ব্যাংকের শেয়ারে ইনভেস্ট করবে কিনা সে চিন্তা ভাবনা করবে এটার উপর। তার মানে ইন্টেন্ডেড ইউজার বলতে এখানে মেইনলি চলে আসবে হচ্ছে যে এখানে মূলত আসবে শেয়ার হোল্ডার, বাকি সবাই কিন্তু ইন্টেন্ডেড ইউজার। আদার দেন রেসপন্সিবল পার্টি, রেসপন্সিবল পার্টি মিনস আমরা একটু আগে আলোচনা করেছি, যারা অ্যাকাউন্টস প্রিপেয়ার করে তারাই হচ্ছে রেসপন্সিবল পার্টি। অ্যাবাউট দ্য আউটকাম এন্ড মেজারমেন্ট অফ সাবজেক্ট ম্যাটার। আচ্ছা, অডিটরটা কিসের উপর অডিটটা করে? মানে যে কোনো একটা বেসিসের উপর অবশ্যই করবে। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট Financial statement. হ্যাঁ, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, সাবজেক্ট ম্যাটার। আচ্ছা, আমি যদি বলি একটা সিএ ফার্মকে আমরা এঙ্গেজ করলাম যে ভাই তুমি আমার একটু দেখো তো, আমার এখানে একটা ফ্রড হয়েছে, এই ফ্রডটা ইনভেস্টিগেট করো, তাহলে কি এটা সাবজেক্ট ম্যাটার হতে পারে? জি স্যার। আচ্ছা, আমি যদি বলি যে না আমরা আমাদের অ্যাকাউন্টসটা আমরা প্রিপেয়ার করতে পারছি না ভালোভাবে, আমরা চাচ্ছি যে একটা সিএ ফার্ম এঙ্গেজ করতে, আমার অ্যাকাউন্টসটা প্রিপেয়ার করে দিতে, সেটা হতে পারে না? জি স্যার, হতে পারে। তার মানে সাবজেক্ট ম্যাটার মিনস হচ্ছে যে কাজের জন্য অডিটরকে এঙ্গেজ করা হয় সেটা সাবজেক্ট ম্যাটার। ওনাকে যদি বলা হয় যে একটা রাইট এগেনস্ট বলা হচ্ছে ক্রাইটেরিয়া। এখন ক্রাইটেরিয়া মিনস কি? স্যার তাদেরকে ক্রাইটেরিয়া ক্রাইটেরিয়া হচ্ছে স্যার ওই যে আইএফআরএস রেস্ট্রিকশন বলে দিবে যে মানে কি স্ট্যান্ডার্ড বেসিসে তারা ইয়া করবে। রাইট, তার মানে সবার আনসারটা ঠিক আছে। যদি বলা হয় অ্যাকাউন্টস অডিট করার জন্য, তাহলে আমার চলে আসবে ক্রাইটেরিয়া। আমি অ্যাকাউন্টস কিভাবে করব? আমি দেখেছি যে এই যে ম্যানেজমেন্টের কাজ হচ্ছে অ্যাকাউন্টস প্রিপেয়ার করে কিসের ভিত্তিতে? আইএস এবং আইএফআরএস ফলো করে অ্যাকাউন্টসটা করে। তার মানে এখানে ক্রাইটেরিয়া হয়ে যাবে আইএস এবং আইএফআরএস, তাই না? এখন যদি বলে সে, আমি বললাম হচ্ছে যে আমি একটা ফ্ল্যাট কিনবো, হ্যাঁ ফ্ল্যাটটার মধ্যে গুলশান এরিয়াতে আছে, 1 কোটি টাকা দিয়ে একটা ফ্ল্যাট কিনবো। এখন এই ফ্ল্যাটটা যে কিনবো, এখানে জমি জমা এসব আমি বুঝি না, বা এই ফ্ল্যাটের কোয়ালিটি যে যে ডেভেলপার সে কিভাবে করেছে আমি জানি না। এখানে এই ফ্ল্যাটের কোয়ালিটিটা এনশিওর করার জন্য অডিট ফার্মকে এনগেজ করলাম, তাহলে এখানে একটা কোশ্চেন এরেজ হলো, তাহলে ক্রাইটেরিয়া কোনটা হবে? তাই না? আমি বললাম হচ্ছে আমি একটা ফ্ল্যাট কিনবো, এই যে ফ্ল্যাটটা কিনবো এই আসলে এখানে আমার কেনাটা ঠিক হবে কিনা, ফ্ল্যাটের কোয়ালিটিটা এনশিওর করবো কিভাবে, এটা ঠিক আছে কিনা, এইটার ক্রাইটেরিয়া কি হবে? তার মানে হচ্ছে যে একটু চিন্তা করে দেখি, তার মানে হচ্ছে যে আমি আইএস এবং আইএফআরএস অনুসারে করতে পারছি না। তার মানে এই ক্রাইটেরিয়াটা আমি যে এঙ্গেজ সে আমার, আমি সিএফ কে আমি এঙ্গেজ করতেছি, সিএফ এবং আমি একটা নেগোশিয়েট করব, আমি আসলে এখানে ক্রাইটেরিয়া কি সেট করব, আমার ইভিডেন্স আমি কি ধরনের ইভিডেন্স আমি চেক করব, কি ধরনের ডকুমেন্টস আমি চেক করব। এখানে হতে পারে ফ্ল্যাটের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি একটা এই রাজুকের অ্যাপ্রুভাল একটা ইস্যু চলে আসতে পারে ক্রাইটেরিয়াটা, তাই না? রাজুকের অ্যাপ্রুভাল আছে নাকি না। আমরা জানি ডেভেলপারের ক্ষেত্রে কি হয়, ডেভেলপারের ক্ষেত্রে তার একটা অথরিটি আছে, ওই অথরিটি লাইসেন্স আছে কিনা, তাই না? এই জিনিসগুলো এখানে চলে আসতে পারে। তার মানে এই ধরনের এভিডেন্স গুলো দেখো। রাইট, তার মানে এই ইভিডেন্স যেখানে ক্রাইটেরিয়া কনফিউশন থাকবে, ক্রাইটেরিয়াটা হচ্ছে যে আমার মানে যে এঙ্গেজ করবে সিএ ফার্মকে, হ্যাঁ তার সাথে হচ্ছে যে রেসপন্সিবল পার্টি এবং সিএ ফার্ম মিলে হচ্ছে মানে ডিসকাশন করে এগ্রি করব আমার কি কি জিনিস আসলে এখানে দেখা উচিত, কি কি ধরনের জিনিস চেক করে আমার কনক্লুশনটা ড্র করা উচিত। এটা দুইজনের মাঝে একটা এগ্রিমেন্টে চলে আসতে হয়। আচ্ছা, এই ডেফিনেশনটাই মূলত সবকিছু রিফ্লেক্ট করে। এখানে বলা হচ্ছে যে কি এলিমেন্টস, এই ডেফিনেশনের মাঝে কি কি এলিমেন্টস গুলো কি কি,
বলা হচ্ছে থ্রি পার্টি ইনভলভমেন্ট। কয়টা পার্টি? থ্রি পার্টি। কিভাবে? সিএফআম একটা, এক নাম্বার, তাই না? দুই নাম্বার আর কে আছে? রিপোর্ট দিবে এজেন্টেড ইউজার। স্যার ইন্টেন্ডেড ইন্টেন্ডেড ইউজার, তার মানে হচ্ছে যে ধরেন শেয়ার হোল্ডার, তাই না? যেহেতু এই শেয়ার হোল্ডার চলে আসে, ব্যাংকার। হ্যাঁ ইয়ে মানে মেইন যে স্টেক হোল্ডার যদি ধরি, হ্যাঁ, ব্যাংকাররা যেমন হচ্ছে যে আমরা হচ্ছে যে এই যে রিপোর্টটা, এটা মূলত স্বত্বাধিকার মানে কে মূলত, এটা হচ্ছে যে শেয়ার হোল্ডার। এই রিপোর্টটা কার বরাবর ইস্যু করবো? টু দা শেয়ার হোল্ডার্স। আর বাকি সবাই যারা, বাকি সবাই হচ্ছে আমার স্টেক হোল্ডার, বাকি সবাই হচ্ছে আমরা স্টেক হোল্ডার, বাট রিপোর্টটা কিন্তু অ্যাড্রেস করতেছে হচ্ছে যে অনলি শেয়ার হোল্ডার। তার মানে এখানে একটা পার্ট কাউন্ট করি হচ্ছে যে রিপোর্টটা যাকে অ্যাড্রেস করা হচ্ছে শেয়ার হোল্ডার। আচ্ছা, আর কে আছে? সিএফআম গেল, শেয়ার হোল্ডার গেল, একটা ম্যানেজমেন্ট, মানে যে এই যে যিনি অ্যাকাউন্টস প্রিপেয়ার করে, ম্যানেজমেন্ট। এখানে একটা ম্যানেজমেন্ট আসলো, তাই না? এই হচ্ছে থ্রি পার্টি। সাবজেক্ট ম্যাটারটা কি এখানে? সাবজেক্ট ম্যাটারটা হচ্ছে আমরা বুঝলাম আমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট হচ্ছে এখানে সাবজেক্ট ম্যাটার। সুইটেবল ক্রাইটেরিয়া কি বুঝলাম আমরা? সুইটেবল ক্রাইটেরিয়া বুঝলাম আইএফআরএস হচ্ছে আর যে আইএস। আইএস এবং হ্যাঁ আইএস এবং আইএফআরএস, যেখানে কনফিউশন থাকবে সেখানে হচ্ছে যে আমরা সেট করে নেব কি আমার সুইটেবল ক্রাইটেরিয়া হতে পারে। আরেকটা হচ্ছে সাফিসিয়েন্ট এপ্রোপ্রিয়েট অডিট এভিডেন্স। সাফিসিয়েন্ট এপ্রোপ্রিয়েট এভিডেন্স, এটা মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট। সে আপনারা কোন সিএ ফার্ম থেকে ঢাকা মেঘ অডিট করতে আসলেন, আপনাকে আমি স্কোপই দিলাম না অডিট করার জন্য। আমি বললাম যে ভাই আপনি চাচ্ছেন যে আপনার ঢাকা ব্যাংকের টপ 20 ক্লায়েন্ট আমাকে দেন, আমি একটু চেক করবো। আমি বললাম যে ভাই আজকে পারতেছি না, কালকে আসেন, কালকে আসেন, কালকে বললাম যে ভাই আজকেও পারছি না, তারপর দিন আসেন, আপনাকে আমি দেখতেই দিচ্ছি না। তার মানে অডিটর এই যে সিএ ফার্ম এই সাফিসিয়েন্ট এপ্রোপ্রিয়েট এভিডেন্স পাবে না। এই যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা বলতেছি, আমাদের ঢাকা ব্যাংকের টোটাল 42,000 কোটি টাকার একটা ব্যালেন্স শিট। এই ব্যালেন্স শিটের জন্য আপনাকে স্কোপে দিচ্ছে না আপনি অডিট করার জন্য। আপনাকে তো এভিডেন্স, সাফিসিয়েন্ট এপ্রোপ্রিয়েট এভিডেন্স গ্যাদার করে দেন কনক্লুশন টানতে হবে। হ্যাঁ, ঢাকা ব্যাংকের অবশ্যই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা রিফ্লেক্ট করে, ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ রিফ্লেক্ট করে। তার মানে হচ্ছে যে এই সাফিসিয়েন্ট এপ্রোপ্রিয়েট অডিট এভিডেন্সটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ফর এ সিএ ফার্ম অর ফর এ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। তার মানে হচ্ছে কি আমরা সবাই বুঝলাম যে সাফিসিয়েন্ট এপ্রোপ্রিয়েট এভিডেন্সের উপর মানে নির্ভর করে আমি কি রিপোর্টটাকে আনমডিফাইড করব, অর আনকোয়ালিফাইড করব, অর আমরা করতে পারি কোয়ালিফাইড করব, অর অ্যাডভার্স করব, অর ডিসক্লেমার করব। এগুলো তো আমরা একটু আইডিয়া আছে, তাই না? অডিট রিপোর্ট আনমডিফাইড হয় অর আনকোয়ালিফাইড বলে, তারপর বলা হয় আনমডিফাইড উইথ এমফাসিস অফ ম্যাটার, তারপর বলা হয় কোয়ালিফাইড রিপোর্ট, অ্যাডভার্স রিপোর্ট, ডিসক্লেমার রিপোর্ট, তাই না? আমরা জানি তো এটা। আনকোয়ালিফাইড, কোয়ালিফাইড। প্রথমে হচ্ছে আনকোয়ালিফাইড, কোয়ালিফাইড। কোয়ালিফাইড কে আবার ভাগ করছে তিন ভাগে, একটা হচ্ছে যে মডিফাইড, অ্যাডভার্স, কোয়ালিফাইড, অ্যাডভার্স, ডিসক্লেমার। আর আনমডিফাইড এর আরেকটা অপশন আছে হচ্ছে আইসা 706 এ আনমডিফাইড উইথ এমফাসিস অফ ম্যাটার। এটা আমরা পরে আমরা ডিটেইলস পাবো। আচ্ছা, কি এলিমেন্টস আরেকটা বলা হচ্ছে যে রিটেন রিপোর্ট। এই অডিটর যে কাজটা করলো, এই কাজটা সাফিসিয়েন্ট এপ্রোপ্রিয়েট এভিডেন্সের উপর বেস করে সে একটা কনক্লুশন ড্র করবে। এই কনক্লুশন যেটা ড্র করবে সেটা ডেফিনেটলি রিটেন হবে, নট ভার্বাল। ক্লিয়ার? তারপর আছে তারপরের পয়েন্ট হচ্ছে assurance examiner can give either a reasonable assurance or a limited level of assurance. রিজনেবল অ্যাসুরেন্স বলতে কি বোঝাচ্ছে? তার মানে আপনি আসেন ঢাকা ব্যাংকে, প্রথমে বললাম ঢাকা ব্যাংকে আসেন, আপনাকে যা চাচ্ছেন আমি তাই দিচ্ছি, যত ধরনের এভিডেন্স আছে আমি তাই দিচ্ছি। তার মানে হচ্ছে যে অডিটরের কিন্তু কোম্পানি অ্যাক্ট অনুসারে বলা হচ্ছে যে সে যে কোনো ডকুমেন্টস সে ভেরিফাই করতে পারবে, তার এই পাওয়ারটা দেওয়া আছে কোম্পানি অ্যাক্ট অনুসারে। তার মানে সে আপনি যেটাই চাবেন আমি যেটা দিতে বাধ্য। তার মানে অল এভিডেন্স যখন আপনাকে দেবো, তার মানে এখানে কি হচ্ছে আপনার একটা রিজনেবল লেভেল অফ এসুরেন্স আপনি দিতে পারবেন। আর যদি আপনাকে না দেই তাহলে হয়ে যাবে এটা লিমিটেড লেভেল অফ এসুরেন্স চলে আসবে, আপনাকে আমি স্কোপটা যদি কম দিয়ে দিই। তারপরে পয়েন্ট হচ্ছে যে দেয়ার আর ভেরিয়াস এক্সাম্পল অফ ইস্যুয়েন্স সার্ভিসেস। দ্য কি এক্সাম্পল ইন বাংলাদেশ ইজ অডিট। ইস্যুয়েন্স সার্ভিসের মধ্যে সবচেয়ে বড় একটা ইম্পর্টেন্ট হচ্ছে যে অডিট। যত ইস্যুয়েন্স দেখা যাচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে যে সিএ ফার্ম গুলা আমরা অডিট নিয়ে কাজ করি, ইন এডিশন হচ্ছে আদার কাজ করি। আচ্ছা, এইটা নিয়ে কোনো কনফিউশন আছে কিনা এই পয়েন্টটাতে, এই স্লাইডে? আচ্ছা, নেক্সট স্লাইডে চলে যাই না? আচ্ছা, এখানে যেটা দেখেন ডেফিনিশন বলা হচ্ছে,
পার্ট ইজ সাবজেক্ট ম্যাটার ক্রাইটেরিয়া। এখানে একটা কোশ্চেন করলাম, হু ইজ আ সিএ প্র্যাকটিশনার অর প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট অ্যাজ পার আইসিএবি বাই লস 2024। যে লেটেস্ট আছে আইসিএবি বাই লস 2024, তার মানে হু ইজ এ সিএ প্র্যাকটিশনার। এখানে এই বাই ল আছে, আইসিবির একটা বাই ল আছে, আপনি একটু দেখে নিতে পারেন। হ্যাঁ, আইসিবি বাই লতে বলা আছে যে যারা সার্টিফিকেট অফ প্র্যাকটিস, এই সার্টিফিকেটটা যাদের বরাবর গ্রান্টেড হবে তারাই হবে যে প্র্যাকটিস করতে পারবে, এবং তারা এন্টাইটেল দ্য হোল্ডার টু প্র্যাকটিস এজ এ চার্টার অ্যাকাউন্টেন্ট। তার মানে সে আমি একজন চার্টার অ্যাকাউন্টেন্ট, আমি চাইলে কি অডিট করতে পারবো? আপনারা হয়তো বলতে পারেন না, করতে পারবেন না, আসলে করতে পারবো না। তার মানে আমি আইসিবির কাছে আমি অ্যাপ্লাই করবো, অ্যাপ্লিকেশন করবো যে আমি প্র্যাকটিস করতে চাচ্ছি, তখন আইসিবি সার্টিফিকেট গ্রান্টেড করবে। আর যে এই সার্টিফিকেটটা বলা হয় সার্টিফিকেট অফ প্র্যাকটিস, এই সার্টিফিকেট পাইলেই শুধু আমি অডিট করতে পারবো। আচ্ছা, তারপর বলা হচ্ছে যে এই সার্টিফিকেটটা কি হচ্ছে, বলা হচ্ছে নো মেম্বার অফ দ্য ইনস্টিটিউট শ্যাল বি এন্টাইটেলড টু প্র্যাকটিস উইদিন বাংলাদেশ আনলেস হি হ্যাজ অবটেইনড ফ্রম দ্য ইনস্টিটিউট এ সার্টিফিকেট অফ প্র্যাকটিস। তার মানে হচ্ছে যে সার্টিফিকেট অফ প্র্যাকটিস ছাড়া কেউ অডিট করতে পারবে না বা প্র্যাকটিস করতে পারবে না। ইন এডিশন বলা হচ্ছে এ চার্টার অ্যাকাউন্টেন্ট ইন প্র্যাকটিস মে প্র্যাকটিস অনলি আন্ডার ওয়ান নেম অর স্টাইল আইদার এজ এ প্রোভাইডার অর ইন পার্টনারশিপ। আমরা জানি হচ্ছে যে যেমন আমি সিএ ফার্মের ক্ষেত্রে যদি আমি প্র্যাকটিসে যেতে চাই, আমি যদি চিন্তা করি আমি এক্সিস্টিং যে ফার্ম আছে পার্টনারশিপ ফার্ম, আমি ওদের সাথে আমি কাজ করবো পার্টনারশিপ হয়ে, সেটা করতে পারি। অথবা আমি চিন্তা করলাম যে না, আমার নিজের নাম দিয়ে একটা প্রোপার্টারশিপ কনসার্ন করবো, হ্যাঁ, যে উমক মোর্শেদ এন্ড মোর্শেদ এন্ড কং চার্টার অ্যাকাউন্টেন্ট, এই নামে আমি দিলাম, সেটাও সম্ভব। তার মানে প্রোপার্টারশিপ নামে অথবা পার্টনারশিপ নামে এই প্র্যাকটিসটা করা যাবে। এবার আসি পেশাদার অ্যাকাউন্টেন্ট। এই যে প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট, এটা তো বললো আইসিবি। আচ্ছা, আমি আইসিবি সার্টিফিকেট অফ প্র্যাকটিস পেয়েছি, বলেন তো আমি কি তাহলে অডিট করতে পারবো? ইন্টারনাল অডিট করতে হবে, এক্সটার্নালের জন্য তো আপনার লাইসেন্স হবে। আচ্ছা, ইনিশিয়ালি হচ্ছে যে আইসিবি এই লাইসেন্সটা পেলেই হচ্ছে যে সে প্র্যাকটিস করতে পারতো, বাট এখনো যেটা আসছে, এখন ইন এডিশন একটা রেগুলেটরি অথরিটি চলে আসছে। এফআরসি নাম শুনেছি, এফআরএ ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট, আমরা কি নাম শুনেছি? জি স্যার। তার মানে এফআরএ চলে আসছে 2015-এ চলে আসছে, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট নামে একটা রেগুলেটরি বডি চলে আসছে। এই অ্যাক্টের আন্ডারে এফআরসি ফাইন্যান্সিয়াল রেগুলেটরি কাউন্সিল একটা আছে। এই কাউন্সিল 12 জনের একটা কাউন্সিল, একটা টিম হয়। ওই এফআরসির আন্ডারে এসিএ ফার্ম গুলাকে আবার লিস্টেড হতে হয়। ক্লিয়ার? তার মানে উইদাউট লিস্টেড from FRC, no one can eligible to practice in this field. সেই পেশাদার অ্যাকাউন্টেন্ট ওই জায়গায় এফআরসি তে বলা, এফআরএ তে বলা আছে পেশাদার অ্যাকাউন্টেন্ট এর প্রতিষ্ঠান দ্বয়কে সদস্য, পেশাদার অ্যাকাউন্টেন্ট অর্থ এই প্রতিষ্ঠান দ্বয়ের সদস্যকে বুঝাইবে 2019। আচ্ছা, 2019 পরে আমরা দেখবো কি আছে। পেশাদার অ্যাকাউন্টেন্ট বলতে বোঝায় ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অফ বাংলাদেশ এর সদস্যগণ হইবেন, আর ইনস্টিটিউট কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট এর সদস্যগণ হইবেন। তার মানে বুঝলাম, শুরুতে আমরা কেউ একজন আনসার করেছি না, কারা এফআরএ অনুসারে হচ্ছে যে আইসিএবি মেম্বার এবং আইসিএমবি মেম্বার। আচ্ছা, প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট বলতে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অ্যাক্টে আসছে আইসিএবি মেম্বার এবং আইসিএমবি মেম্বার, দুইটা বডির মেম্বাররা হচ্ছে প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট। ক্লিয়ার? যদি কোশ্চেনে আসে স্যার তাহলে আপনার কথাটা একটু কেটে এসিসি, যাচ্ছে, আরেকবার একটু বলা যাবে? হ্যাঁ বলতেছি কি প্রফেশনাল, আচ্ছা প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট বলতে কি বোঝাচ্ছে, কারা প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট? অনলি আইসিএবি এবং আইসিএমবি মেম্বার, আইসিএবি আইসিএমবি কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট, ওদের মেম্বাররাও হচ্ছে প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট। ক্লিয়ার? ঠিক আছে? স্যার আমি একটা আচ্ছা, কোশ্চেন করি। হ্যাঁ স্যার এই যে রিসেন্টলি কিছুদিন যাবত দেখতেছি স্যার, মানে অডিট নিয়ে আইসিএবি এবং আইসিএমএবি এর মানে একটা কিছুটা মানে আচ্ছা, দুইজনই অডিট করতে চাচ্ছে, এরকম একটা ইস্যু হচ্ছে। এটা হ্যাঁ কি স্যার?
হ্যাঁ, এটা হচ্ছে কি এই যে আমরা বললাম বাংলাদেশে হচ্ছে স্ট্যাটিউটরি অডিট, প্রত্যেকটা কোম্পানি স্ট্যাটিউটরি অডিট করে। ইন এডিশন হচ্ছে যে পাবলিক ইন্টারেস্ট এন্টিটি আছে, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অ্যাক্টে ক্রাইটেরিয়া সেট করা আছে যে আপনার টোটাল অ্যাসেট কত গেলে, টোটাল লাইবিলিটি, হ্যাঁ, টোটাল ম্যান পাওয়ার, যে কোনো প্রতিষ্ঠানের একটা বার দেয়া আছে। এটা যদি এক্সিড করে, সেটা ফার্মও হইতে পারে, ফান্ড হতে পারে, প্রপার্টি কোনো একটা ব্যক্তিও হইতে পারে, ওই লিমিট ক্রস করলে তাকেও অডিট করা লাগে। তার মানে হচ্ছে যে প্রেজেন্টলি হচ্ছে যে যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট তারা হচ্ছে স্ট্যাটিউটরি অডিট মাস্ট করতেছে, হ্যাঁ, কোম্পানি অ্যাক্ট অনুসারে। ইন এডিশন বাকি অডিট গুলো করছে। আর কস্টের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট করছে হচ্ছে কস্টের যে অডিটটা সেটা করছে। ইন এডিশন তারা ক্যাশ ইনসেন্টিভের কিছু পার্ট করছে। এখন আইসিএমইবির ওনারা চাচ্ছে যে আমরা যে ফাইন্যান্সিয়াল মানে অডিটটা যেটা করি, হ্যাঁ, এই অডিটটা স্টুডিও অডিট, ওরা স্টুডিও অডিটে যাচ্ছে না, যে পাবলিক ইন্টারেস্ট এন্টিটি যে প্রতিষ্ঠানগুলা মানে কোম্পানির অডিট ছাড়া বাকি অডিট গুলো ওনারা করতে চাচ্ছে। এটা নিয়ে একটা কন্ট্রাডিক্টরি হয়েছে, আর কিছুই না। বাট অ্যাজ পার আইনে বলা আছে যে আইসিবি প্রতিষ্ঠিত হয়েছে হচ্ছে আসলে ফাইন্যান্সিয়াল অডিটের জন্য, কস্ট এন্ড ম্যানেজমেন্ট অডিট হয়েছে কস্টের জন্য, ঠিক আছে। আইনের আসলে এটা ব্যত্যয় হয়। ওরা বিভিন্ন ইস্যু রেজ করে চাচ্ছে যে আমাদের ওনারা এই ইয়েটা ওনারাও অ্যাভেল করতে চাচ্ছে, আর কিছুই না। ওদের আচ্ছা, আমরা দাবিটা তো তাহলে ইনভ্যালিড। ইনভ্যালিড, রাইট, ডেফিনেটলি এটা ইনভ্যালিড। আচ্ছা, এবার যদি একটা কোশ্চেন আছে আপনাদের, প্রফেশনাল অ্যাকাউন্টেন্সি ইনস্টিটিউট, হু আর দ্য প্রফেশনাল অ্যাকাউন্টেন্সি ইনস্টিটিউট, এই কোশ্চেন যদি আসে তাহলে আমরা কি বুঝবো? আমরা বুঝবো হচ্ছে যে আইসিএবিবি এবং আইসিএমইবি। যদি বলে ইন এডিশন আরো কিছু প্রফেশনাল বডি আছে, ওদেরকে আমরা বলবো না, প্রফেশনাল অ্যাকাউন্টেন্সি ইনস্টিটিউট অ্যাজ পার এফআরএ অনুসারে আইসিএবিবি এবং আইসিএমইবি। এখানে দেখেন এনলিস্টমেন্ট অফ অডিটরস, এখানে 31-এ বলা আছে যে নিরীক্ষকদের তালিকাভুক্তি। আপাতত বলবৎ অন্য কোনো আইনে যাহা কিছুই থাকুক না কেন, এই আইন বলবৎ হইবার পর কোন নিরীক্ষক বা কোন নিরীক্ষা ফার্ম কাউন্সিলের নিকট তালিকাভুক্ত ব্যতীত কোন জনস্বার্থ সংস্থা নিরীক্ষক হিসেবে নিয়োগ লাভের যোগ্য হইবেন না বা নিরীক্ষা সংক্রান্ত কোনো সেবা প্রদান করিতে পারিবেন না। ক্লিয়ার? একেবারে ক্লিয়ার, একেবারে। এখানে তার মানে হচ্ছে যে আইসিবির মেম্বার আপনি ওই যে সার্টিফিকেট অফ প্র্যাকটিস সেটা নিবেন, সেটা নেওয়ার পর ইন এডিশন আপনাকে এফআরসি লিস্টেড হতে হবে। এটা নিয়ে কারো কনফিউশন আছে? স্যার এফআরসি লিস্ট তো ওই ফার্মটার হতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি এফআরসি লিস্টটা হচ্ছে ওই ফার্মটার সাথে নাম সহ হইতে হয়, এই ফার্মে কয়জন প্র্যাকটিস করতেছে। জি স্যার। আচ্ছা, চলে আসি আমরা ডেফিনিশনে। আমরা আছি এখনো। কি এলিমেন্টস বলতে কি বোঝায়? কি এলিমেন্টস বলতে থ্রি পার্টি, তাই না? কয়টা পার্টি? প্রথমে আছে কি এলিমেন্টস এর একটা পয়েন্ট হচ্ছে থ্রি পার্টি অর গ্রুপ অফ পিপল ইনভলভ, প্র্যাকটিশনার, ইন্টেন্ডেড ইউজার আর রেসপন্সিবল পার্টি। এটা আমরা পেয়ে গেলাম। সাবজেক্ট ম্যাটার আমরা বুঝলাম যে বিষয়টা নিয়ে অডিট করি সেটা হচ্ছে যে সাবজেক্ট ম্যাটার। সে ফাইন্যান্সিয়াল স্ট্যাটিউটরি অডিটের ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, সেটা হচ্ছে সাবজেক্ট ম্যাটার। এখানে বলা হচ্ছে সাবজেক্ট ম্যাটার অফ ইন্স্যুরেন্স এঙ্গেজমেন্ট মে ভেরি কনসিডারেবলি, হাউএভার ইট ইজ লাইকলি টু ফল ইনটু ওয়ান অফ দ্য থ্রি ক্যাটাগরিজ। যেমন ডাটা, আপনি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অডিট করতেছেন সেটা হতে পারে, বিজনেস প্রজেকশনের উপর কাজ করতেছেন সেটাও হতে পারে, সিস্টেম অডিট হইতে পারে, ইন্টারনাল কন্ট্রোল এন্ড কন্ট্রোল সিস্টেম এটার উপর অডিট হইতে পারে, অর কম্পিউটার সিস্টেমের উপর অডিট হইতে পারে, বিহেভিয়ার বলতে সোশ্যাল এন্ড এনভায়রনমেন্টাল পারফরমেন্স হইতে পারে, কর্পোরেট গভর্নেন্স এর উপর অডিট হইতে পারে, আমার এই ব্যাংকের এমপ্লয়িরা তাদের পারফরমেন্সটা ভালো আছে কিনা সেটার উপর অডিট হইতে পারে। তার মানে সাবজেক্ট ম্যাটার হচ্ছে যে এনি কাইন্ড অফ ইস্যু, মানে টপিকস এর উপর আমার সাবজেক্ট ম্যাটার চলে আসবে, কোন বিষয়ের উপর আমার অডিটটা করা হচ্ছে বা ইন্স্যুরেন্স এঙ্গেজমেন্টটা করা হচ্ছে। সুইটেবল ক্রাইটেরিয়া আমরা বুঝে গেলাম। আমরা এখানে বলা হচ্ছে যে আইএস এবং আইএফআরএস, সেটা আমরা বুঝে গেছি। সাফিসিয়েন্টলি প্রিপেয়ার্ড অডিট এভিডেন্স টু সাপোর্ট ইন্স্যুরেন্স অপিনিয়ন, এটাও একটা কি এলিমেন্টস হচ্ছে। রিটেন রিপোর্ট, ডেফিনেটলি রিপোর্টটা আমাদের রিটেন হতে হবে। এখানে দেখেন একটা এক্সাম্পল আছে, এক্সাম্পলটা কি কি করেছেন আগে? এই এই চ্যাপ্টারটা কি পড়া হয়েছে কারো? নো স্যার। জি স্যার, অল্প একটু পড়া হয়েছিল। আচ্ছা, আমি যে এই পর্যন্ত বললাম আপনারা কি ক্যাচ করতে পারছেন? না স্যার, পড়ি নাই। আচ্ছা, আমি এই পর্যন্ত যা বলেছি আপনারা কি প্রপারলি বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে, তাহলে আমি আগাই না? জি স্যার। জি স্যার। আচ্ছা, আমরা একটা এক্সাম্পল যদি একটু দেখি, এই জায়গায় বলা হচ্ছে কি, একটু ভালো করে কেয়ারফুলি আপনারা একটু মনোযোগ দেই।
In order to demonstrate these elements of an insurance engagement, the work example is that of a house purchase. Imagine you are buying a house. You are buying a house. Imagine korte bolche. There are certain issues you would want assurance about, particularly whether the house is structurally sound. তার মানে এই সাউন্ড কিনা সেটা নিয়ে একটা ইস্যু আসছে। ইন দিস সিচুয়েশন, তার মানে দেয়ার আর সার্টেন ইস্যুস ইউ উড ওয়ান্ট টু এসুরেন্স, তার মানে আপনি একটা ইন্স্যুরেন্স চাচ্ছেন about particularly whether the house is structurally sound. In this situation, you would be unlikely just to trust the word of the person who was selling the house, but would seek the additional assurance of a qualified professional such as surveyor. এটা চিন্তা করে দেখি, তার মানে আপনি একটা বাড়ি কিনতে চাচ্ছেন, একটা ফ্ল্যাট কিনতে চাচ্ছেন, ফ্ল্যাটটার সাউন্ড কিনা, কোয়ালিটিটা ঠিক আছে কিনা সেটা এনশিওর করার জন্য একটা প্রফেশনাল ফার্মকে আপনি এনগেজ করতে চাচ্ছেন। আপনি রিলাই করতে পারতেছেন না যে বিক্রি করবে সেলার, সে বলতেছে অনেক ভালো, বাট এই তার কথার উপর আপনি রিলাই করতে পারছেন না, তার কথার উপর বেস করে আপনি এটা পারচেজ করতে চাচ্ছেন না। তার মানে আপনি এটা এনগেজ করলেন একটা ফার্মকে, এটা সার্ভেয়র নামে, সে ওই কনসালটেন্সি ফার্ম, এটা সার্ভেয়রের ফার্ম। এক্ষেত্রে বলেন তো ফার্স্ট কি এলিমেন্টস গুলো কি কি? You should already be able to see the first key elements of an insurance engagement. আমরা উপরে বুঝলাম যে কি এলিমেন্টস গুলা কি কি। তো আমরা প্রথমে জানি থ্রি পিপল। এখানে থ্রি পিপল কি, কারা কারা বলেন তো? practitioner, intended user, responsible party. প্র্যাকটিশনার হচ্ছে, এখানে প্র্যাকটিশনার কি? অ্যাকাউন্টেন্ট, সার্ভেয়র। এখানে বলা হচ্ছে সার্ভেয়র বলেছে, প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট বলেছে, কোয়ালিফাইড প্রফেশনাল সাচ এস সার্ভেয়র। আচ্ছা, ইন্টেন্ডেড ইউজার কি? যিনি কিনবেন, মানে যে ব্যক্তি কিনবে ঘরটা, বায়ার। তার মানে আপনি, ইউ আর বাইং এ হাউস, আপনি, তাই না? আপনি হচ্ছেন ইন্টেন্ডেড ইউজার, কারণ আপনার রিপোর্ট দরকার, তাই না? তার মানে বুঝতে পারলাম যার রিপোর্ট দরকার সে আসলে সে হচ্ছে যে ইন্টেন্ডেড ইউজার মেইনলি। আর ইন্ডিপেন্ডেন্ট তো আরো কিছুই থাকবে সার্কামস্টেন্সেস, ওদেরকে আমরা না আনি। আচ্ছা, আরেকজন পার্টিকে, থ্রি পার্টির মাঝে দুইজন পাইলাম, সার্ভেয়র, আর পাইলাম আর হচ্ছে যে যিনি বিক্রি করবে, রাইট, ল্যান্ডলর্ড আর তোমার হাউস ওনার। তার মানে আমরা থ্রি পার্টি বুঝে গেলাম, তাই না? ইয়েস স্যার। আচ্ছা, এবার আসি হচ্ছে থ্রি পার্টি গেল সাবজেক্ট ম্যাটার। সাবজেক্ট ম্যাটারটা কি, এখানে কি কাজটা করতে হবে আপনাকে? স্যার হাউসটা স্ট্রাকচারালি সাউন্ড কিনা এটা হচ্ছে আইডেন্টিফাই করা। রাইট, এক্স্যাক্টলি, ইউ আইডেন্টিফাইড দ্য মেইন পয়েন্ট। তার মানে হচ্ছে এটা ফ্ল্যাটটা আসলে কোয়ালিটিটা এনশিওর করে, এটা ঠিক আছে নাকি না। আচ্ছা, সাবজেক্ট ম্যাটার হয়ে গেল। এবার বলি ক্রাইটেরিয়াটা কি। ক্রাইটেরিয়া মানে হচ্ছে যে কিসের বেসিসে আপনি যে এটা চেক করবেন যে সাবজেক্ট ম্যাটারটা ঠিক আছে কিনা, তাই না? বলা হচ্ছে ফ্ল্যাটের কোয়ালিটিটা এনশিওর করতে বলছে। আমার এখন ক্রাইটেরিয়া তো বের করতে হবে। ক্রাইটেরিয়া কি? তার এইখানে হয়তো ক্রাইটেরিয়া বলতে বুঝাইছে যে বিল্ডিং মানে ওয়েল স্ট্রাকচারড এই টাইপের কিছু। হ্যাঁ, আচ্ছা, এই পয়েন্ট আমরা দেখি। সার্ভেয়র উইল জাজ করবে whether the house is sound in the context of building regulation. এখন সার্ভেয়র আসলে কাজটা করবে বিল্ডিং এর, নিশ্চয়ই এটা করার সময় কোনো একটা রেগুলেটরি বডি থাকে, যেমন বাংলাদেশে হচ্ছে রাজুক, তাই না? এই জন্য বলা যাচ্ছে যে বিল্ডিং রেগুলেটরি ইস্যুটা চলে আসছে। প্ল্যানিং রুলস যদি কিছু থাকে, এন্ড বেস্ট প্র্যাকটিস ইন দ্য বিল্ডিং ইন্ডাস্ট্রি। তার মানে হচ্ছে বিল্ডিং ইন্ডাস্ট্রিতে কি ধরনের প্র্যাকটিস হইতে পারে। সে প্রথম আপনি কাজটা পাইলেন, সে আপনি একজন অডিট ফার্ম, আপনি কাজটা পাইলেন, হ্যাঁ, এই টাইপের একটা এঙ্গেজমেন্ট আপনাকে আমি দিলাম। আমি একটা ফ্ল্যাট কিনতে চাচ্ছি, আপনাকে বললাম যে ভাই তুমি আমার এটা একটু দেখো তো, এটার উপর একটা ওপিনিয়ন দাও। তাহলে আপনি কি করবেন? প্রথমে চিন্তা করবেন একটা বিল্ডিং হচ্ছে, বিল্ডিং এর নিশ্চয়ই কোনো একটা রেগুলেটরি বডি আছে। তার মানে বাংলাদেশে রাজুক চলে আসলো, ওনার প্ল্যানিং কিছু রুলস গাইডলাইন আছে, গাইডলাইনটা ফলো করেছি কিনা। ইন এডিশন আপনি দেখবেন যে আরো 4-5টা আপনার ইন্ডাস্ট্রিতে কি প্র্যাকটিস আছে সেটা দেখবেন। আচ্ছা, these are the criteria by which he will judge whether he can give you assurance that the house is structurally sound কিনা। আচ্ছা, এটা বুঝে গেলাম। তার মানে সাবজেক্ট আমরা ক্রাইটেরিয়াটা বুঝে গেলাম। ইন অর্ডার টু মেক এ কনক্লুশন, আপনাকে তো কনক্লুশন একটা রিপোর্ট দিতে হবে, ওপিনিয়ন দিতে হবে, আইদার এটা বলবো সাউন্ড অর নট, তাই না? সার্ভেয়র উইল অবটেন সাফিসিয়েন্ট এপ্রিপিয়েট এভিডেন্স আপনাকে গ্যাদার করতে হবে। ফর এক্সাম্পল, বাই লুকিং ফর dump patches and making the inspections of key elements of the house. তার মানে by looking of dump patches and making inspection of key elements of the house.
এই ডাম্প মিনিংটা কি? স্যার স্যাঁতসেঁতে স্যার। তার মানে বিল্ডিং আপনি জাস্ট ভিজিট করলেন, ভিজিট করে দেখলেন কোনো স্যাঁতসেঁতে আছে কিনা, হ্যাঁ, এবং হচ্ছে যে বিল্ডিং এর স্ট্রাকচারটা কি, এলিমেন্টস গুলা কি ঠিক আছে কিনা, এইটা একটু আপনি ভিউ করতে পারেন দেখে ভিজিট করে। লাস্টলি when you has draw a conclusion the surveyor will issue a report to you. কনক্লুশনের সময় সেই রিপোর্ট outlining his opinion as to whether the house is sound or not. This report will contain a limitation থাকবে to his work. লিমিটেশন কি? আপনি তো ভিজিট করে দেখলেন যে আপনি দেখলেন যে প্ল্যান মাফিক কাজটা হয়েছে কিনা, সেটা আপনি দেখলেন। দেখার পর একটু চিন্তা করে দেখেন তো আমার বিল্ডিংটাতে রড প্রপারলি দিয়েছে কিনা, সিমেন্ট প্রপারলি দিয়েছে কিনা। তার মানে এই ইস্যুটাও আপনাকে ভেরিফাই করা উচিত। এখন যদি আপনি না করতে পারেন সেটা আপনার লিমিটেশন। Ultimately, when you read the surveyor's report, you will have more assurance about the state of the property and correspondingly more confidence to pay the deposit, take out a mortgage and buy the house. তার মানে এই যে আমি যে বললাম যে একটা অডিটরকে এঙ্গেজ করলাম, এটা মূল উদ্দেশ্য হচ্ছে যে একজন ইন্ডিপেন্ডেন্ট পার্সন দিয়ে আমি এটা এনশিওর হলাম যে আসলে এটা ঠিক আছে কিনা। এখন তার কিছু লিমিটেশন থাকতে পারে, লিমিটেশন না হলে তো বেস্ট ভালো, আর লিমিটেশন থাকলে তো আসলে এটা লিমিটেড হয়ে যাবে, এসুরেন্সটা রিজনেবল হবে না। সে যদি ওই যে রড প্রপারলি ঠিক আছে কিনা খোদাই করে যে চেক করে, সিমেন্ট প্রপারলি দিয়েছে যে কিনা বিভিন্ন মেশিন দিয়ে চেক করে, তাহলে সে প্রপার কনক্লুশনটা ড্র করতে পারবে। আদারওয়াইজ সে ভিজিট করে দেখবে স্যাঁতসেঁতে আছে কিনা, ওয়ালে কোথায় ফাটল হলো না কিনা, এই জিনিসটা সে বলতে পারবে। এই হচ্ছে তার মানে একটা এক্সাম্পল দিয়ে আপনাকে বললো সাবজেক্ট ম্যাটার আইডেন্টিফাই করার জন্য। তো এই সাবজেক্ট ম্যাটার গুলো যদি এক্সাম পরীক্ষায় শর্ট কোশ্চেন দেয়, ছোট্ট একটা দিয়ে বলে যে সাবজেক্ট ম্যাটার গুলো বলেন তো কোন কোন পয়েন্ট গুলা, পারা যাবে না? পারা যাবে? জি স্যার। জি স্যার। আচ্ছা, এসুরেন্স এঙ্গেজমেন্টের উপর একটা এক্সাম্পল আছে, সেটা আপনারা একটু দেখে নেবেন। সিমিলারলি সাবজেক্ট ম্যাটার উপর বলছে, এখানে বলছে ইউ আর অ্যাকাউন্টেন্ট হু হ্যাজ বিন অ্যাপ্রোচড বাই জামাল হু ওয়ান্টস টু ইনভেস্ট ইন কোম্পানি এক্স। আপনি একজন অ্যাকাউন্টেন্ট, আপনি হচ্ছে জামাল আপনার কাছে অ্যাপ্রোচ করলো যে আমি কোম্পানি এক্স এ কিছু ইনভেস্ট করতে চাচ্ছি। আপনাকে বললো ask you to for assurance whether the most recent financial statements of the company X are a reliable basis for him to make his investment decision. তার মানে সে চাচ্ছে কোম্পানি এক্স এ ইনভেস্ট করবে। ইনভেস্ট করার আগে আপনাকে বললো যে ভাই আমি কিছু মানে শেয়ার মানে এই কোম্পানিতে ইনভেস্ট করব, এটা বড় পোর্শন হতে পারে বা একটা, এখন কিছু বলে নাই কতটুকু ইনভেস্ট করবে। এই ক্ষেত্রে আপনার কাছে একটা ইন্স্যুরেন্স আছে যে রিসেন্ট ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের উপর বেস করে একটা ওপিনিয়ন দেন আমার আসলে এইটার কি অবস্থা। এটা নিয়ে আপনার রিলেটেড পার্টিগুলো দেখে নেবেন। পরের পয়েন্ট আছে লেভেল অফ এসুরেন্স। লেভেল অফ এসুরেন্স যেটা বলা হচ্ছে, আমরা জানি দুই ধরনের এসুরেন্স সার্ভিস আছে। যত ধরনের এসুরেন্স এঙ্গেজমেন্ট গুলো আছে, অনলি টু টাইপস। ওয়ান ইজ রিজনেবল এসুরেন্স and another is limited assurance engagement. Reasonable assurance কি বলছে? It is a high level of assurance that is less than absolute assurance. এখানে একটা ওয়ার্ড ইউজ করেছে less than absolute assurance। আচ্ছা, বলা হচ্ছে আবার বলা হচ্ছে হাই লেভেল অফ এসুরেন্স। The engagement risk has been reduced to an মাইক্রোফোন অন আছে স্যার, এটার জন্য সাউন্ড আসতেছে। আমাদের আইসিবির কেউ আছে কিনা আমি জানি না। আচ্ছা, এখন মিউট করেছে। আচ্ছা, তার মানে একটা হচ্ছে রিজনেবল এসুরেন্স আর একটা হচ্ছে লিমিটেড এসুরেন্স। আচ্ছা, এখানে কিন্তু কয়েকটা কোশ্চেন আপনাদের থেকে আসা উচিত। বলেন তো এখানে কি বলছে অ্যাবসলিউট এসুরেন্স? অ্যাবসলিউট এসুরেন্স কি? 100% অ্যাসুরেন্স দিতে পারবে না কি স্যার, যে মানে পুরো রিপোর্টটাই যে 100% অ্যাসুরেন্স। আমাদের সেই আচ্ছা, আর আচ্ছা আচ্ছা আমি ইন্ডাস্ট্রিতে কিন্তু আসলে অ্যাবসলিউট এসুরেন্স কেউ দেয় না, দেয়া সম্ভব না। দেয় না বলতে কি আসলে ইট ইজ নট পসিবল ফর এন অডিটর। কেন? কোশ্চেন আসতে পারে কেন? সে আপনি ঢাকা মেকে আসলেন, ঢাকা মেকে ব্যালেন্স শিটে কি কি আছে? অ্যাসেট পাশে যদি আমরা চিন্তা করি, আমার ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট অ্যামাউন্ট আছে। একটা হচ্ছে ক্যাশ গুলা কোথায় থাকে? ভল্টে থাকে আমাদের ব্রাঞ্চের। ইন এডিশন বাংলাদেশ ব্যাংকের থাকে, বিভিন্ন বাংলাদেশ ব্যাংকের যে শিডিউল ব্যাংক যেমন সোনালী ব্যাংক ওইখানে থাকে। আবার হচ্ছে যে আমাদের নষ্ট অ্যাকাউন্ট দেশের বাইরে বিভিন্ন ব্যাংকের সাথে অ্যাকাউন্ট মেনটেন করি, ওই জায়গায় থাকে। এই যে এটা হচ্ছে ক্যাশের ব্যালেন্স আছে, ফিক্সড অ্যাসেট। আমার ব্যাংক যেহেতু সবচেয়ে একটু বুঝায় বলবেন।
আচ্ছা, নষ্ট মিন্স হচ্ছে যে আওয়ার অ্যাকাউন্ট মেইনটেইন উইথ ইউ, মিনিংটা যদি এটা বলি, দ্যাট মিন্স আপনি বাংলাদেশে আছেন, আপনি আপনি কোথায় আছে অ্যাকাউন্ট, আপনি কোন ব্যাংকে অ্যাকাউন্ট মেইনটেইন করেন? কি স্যার শোনা যাচ্ছে? এক্সিম ব্যাংক। এক্সিম ব্যাংক। তার মানে আপনি যদি এক্সিম ব্যাংকে রাখেন, আর এই এক্সিম ব্যাংকটা যদি ফরেন ব্যাংক হতো, এই ফরেন ব্যাংকটা হচ্ছে যে নষ্ট অ্যাকাউন্ট, আপনার কাছে হচ্ছে যে নষ্ট অ্যাকাউন্ট। আচ্ছা, আপনি তো অ্যাকাউন্ট মেইনটেইন করলেন হচ্ছে যে এক্সিম ব্যাংকে, এক্সিম ব্যাংক আপনাকে ধরবে কি? আপনি হচ্ছে বস্ট, নষ্ট এন্ড বস্ট। দ্যাট মিনস ঢাকা ব্যাংক ফরেন ব্যাংক গুলোর সাথে যে অ্যাকাউন্ট গুলো মেনটেন করে সেটাকে বলে নষ্ট। দ্যাট মিনিং হচ্ছে যে দ্য অ্যাকাউন্ট হুইচ মেনটেন উইথ ইউ। এটা কেন প্রয়োজন হয়? ফরেন ট্রানজাকশন করার ক্ষেত্রে এই অ্যাকাউন্ট গুলো মেনটেন হয়। কারণ আপনি তো ট্রানজাকশন করবেন ইন্টারন্যাশনাল ট্রানজাকশন, আপনি লোকাল ব্যাংকের সাথে করতেছেন না, করবেন ইন্টারন্যাশনাল ট্রানজাকশন। তার মানে ইন্টারন্যাশনাল ব্যাংকের সাথে আপনার অ্যাকাউন্ট মেনটেন করতে হবে। আপনি যদি কাউকে চেক দেন, তাহলে এই চেকটা কোন ব্যাংকে ইয়ে করতে হবে, আমার বিডিটি দিলে হবে না, আমাকে দিতে হবে ফরেন কারেন্সিতে চেকটা দিতে হবে। ইউজুয়ালি এগুলো হচ্ছে যে সুইফটের মাধ্যমে হয়, চেক দেয় না। এটা হচ্ছে যে যেমন ফরেন ডিমান্ড ড্রাফট আগে ছিল এরকম, আর হচ্ছে ইন এডিশন সুইফটে আমরা ইনস্ট্রাকশন গুলো দিয়ে দিই, অমুককে এত 1 লাখ করোড় ডলার দিয়ে দেন, এটা ইনস্ট্রাকশন পেলে সে দিয়ে দিচ্ছে। তার মানে হচ্ছে যে ঢাকা ব্যাংক ফরেন ব্যাংকের সাথে যে অ্যাকাউন্ট গুলো মেনটেন করে সেটাকে বলা হয় নষ্ট অ্যাকাউন্ট, আর ফরেন ব্যাংক ঢাকা ব্যাংকে কাউন্ট করবে হচ্ছে যে কষ্ট অ্যাকাউন্ট। এটাতে কনফিউশন আছে আর? না স্যার, আর কনফিউশন নেই। আচ্ছা, তার মানে হচ্ছে যে এই যে ব্যাংকের বড় পার্ট হচ্ছে আমার লোনস এন্ড অ্যাডভান্স, বড় পার্ট কি আমার লোনস এন্ড অ্যাডভান্স। আমরা ব্যাংক কাজ করি কি আমানত আনি, সেটা আমার লাইবিলিটি, এটা থেকে আমরা লোনস এন্ড অ্যাডভান্সে ইনভেস্ট করতেছি। আচ্ছা, আপনি অডিটর এসে আপনি কি করতে পারেন, একটা বড় জোর ক্যাশ গুলা যে ব্যালেন্স গুলা, এটা যা কাউন্ট করবে তাই পাবেন, তাই না? ক্যাশ। তার মানে এই যে ক্যাশ যে অডিটটা করতেছে সেটা অ্যাবসলিউট হচ্ছে, বাট আপনি যে ফিক্সড অ্যাসেটটা করবেন, লোনস অ্যাডভান্স অডিট গুলো করবেন, সেটা কি 100% সম্ভব? এখানে কোনোভাবেই সম্ভব না। আর হচ্ছে যে কি, এই যে অ্যামাউন্ট গুলা আমার আছে ব্যালেন্স শিটে দেখাচ্ছে, এইটা যে ক্লাসিফাইড কিনা আমি তো জানি না। সে কাউকে আমি 100 টাকা দিলাম, বাট সে যদি ডিফল্টার হতে থাকে, আমি যদি প্রভিশন বিল্ড আপ না করি, বা প্রভিশন দেখা যায় যে আমি একটা বিল্ড আপ করতেছি কিসের ভিত্তিতে, বাংলাদেশ ব্যাংকের একটা গাইডলাইন বলে দিচ্ছে আমরা যে ডেপ্রিসিয়েশন চার্জ করতেছি কিসের ভিত্তিতে, একটা এস্টিমেট ধরে নিচ্ছি যে অন এভারেজে ল্যাপটপ গুলা 5 বছর যায়, হ্যাঁ, ফার্নিচার ফিক্সার গুলো 10 ইয়ার্স যাচ্ছে, বাট এটা তো অ্যাবসলিউট না, বিভিন্ন এস্টিমেট কাউন্ট করে ধরতেছি। আমি ধরে নিচ্ছি যে 10% করে পার ইয়ার ডেপ্রিসিয়েশন চার্জ হচ্ছে, বাট কোনো বছর তো আমি এমন হতে পারে যে এই প্রথম বছরে আমি ফুললি এটা ইউটিলাইজ হয়ে গেছে, এটা বেনিফিট আমি পাবো না, 1 বছর পরে এটা মানে অ্যাবসুলেন্স হয়ে যাবে। তার মানে কি অবসুলেন্স হয়ে যাবে 1 বছর পরেই। তার মানে হচ্ছে যে এই যে আমি ধরে নিচ্ছি 10%, বিভিন্ন এস্টিমেশন জিনিসগুলো আসতেছে, প্রভিশন যে বিল্ড আপ করতেছি, আমি ধরে নিচ্ছি যে একটা লোন ক্লাস মানে আনক্লাসিফাইড, SMA আমরা বলতেছি, সাবস্ট্যান্ডার্ড বলতেছি, ডাউটফুল বলতেছি, ব্যাড এন্ড লস বলতেছি। বাট একটা লোক আমি বললাম যে সাবস্ট্যান্ডার্ড আজকের দিনে, বাট ওই লোকটা জানে যে টাকাটা 1 টাকাও দিবে না সে, বাট আমার ক্রাইটেরিয়া বলতেছে এটা সাবস্ট্যান্ডার্ড, 3টা কিছু দেয় নাই, তাকে আমি সাবস্ট্যান্ডার্ড বলবো, এটার এগেইনস্টে আমি 20% প্রভিশন বিল্ড আপ করবো। এটা চিন্তা করে দেখেন, আমি জানি একটা ক্রাইটেরিয়া সেট করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক, এই ভিত্তিতে আমি 20% বিল্ড আপ করতেছি, হোয়ারাস কাস্টমার মাইন্ডে আছে হচ্ছে যে সে 1 টাকাও দেবে না, সে দেশের বাইরে চলে গেছে। তার মানে কি 100% হওয়া উচিত, তাই না? 100% আসলে আমি টাকাটা পাচ্ছি না, বাট আমি বিল্ড আপ করতেছি মাত্র 20%। তার মানে কি আমি কি এটা, এই যে ফিগারটা আমি অ্যাবসলিউট এসুরেন্স কোনোভাবেই দিতে পারবো না। এই জন্যই চলে আসছে যে না, অডিটররা অলওয়েজ হচ্ছে যে হাই লেভেল এসুরেন্স, রিজনেবল এসুরেন্স সে মানে ড্র করতে পারবে, কখনই অ্যাবসলিউট এসুরেন্স ড্র করতে পারবে না। হ্যাঁ পারবে, কখন? সে কোন একটা পজিশনে আপনি গেলেন, আপনাকে এঙ্গেজ করা হলো যে ভাইয়া আমার কাজ হচ্ছে যে টাকা পয়সা দেয়া নেয়া, এখন আপনাকে আমি এঙ্গেজ করলাম, আমার হিসাবে আমার এই যে ভোল্টে 100 কোটি টাকা আছে, আপনি এটা এনশিওর করবেন আসলে 100 কোটি টাকা আছে কিনা। বলেন তো এটা কি রিজনেবল এসুরেন্স হবে কাউন্ট করার পর, না অ্যাবসলিউট এসুরেন্স হবে? অ্যাবসলিউট অ্যাবসলিউট এসুরেন্স। তার মানে একটা আইডিয়া হয়ে গেল আমরা ইন জেনারেল
যদিও এটা ইন্ডাস্ট্রিতে ইম্পসিবল। কারণটা কি, এই টাইপের ইস্যু আপনার আসবেই না, কারণ ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট তো একটা ব্যালেন্স শিটের একটা পার্ট মাত্র, ছোট্ট একটা পার্ট। হ্যাঁ, যদি এই টাইপের কেউ হয় যে দারুণ ব্যবসা করে, ও বললো যে ভাই আমার এত টাকা আছে, আমার এই টাকাটা একটু মিলিয়ে দেন তো, আমার এত টাকা মানে আমার পক্ষে তো সম্ভব না, আপনার একটা বড় একটা টিম আছে, আপনি টিম দিয়ে কাউন্ট করে আমাকে একটা এনশিওর করেন যে আমার হিসেবে আছে 100 কোটি টাকা, আপনি এটা ইয়ে করে দেন যে আসলে 100 কোটি টাকা আছে কিনা। এই টাইপের যদি হয়, এই টাইপের আসলে ইম্পসিবল। এই টাইপ ছাড়া আসলে এটা অ্যাবসলিউট কোনোভাবে হয় না, এই জন্য বলা হচ্ছে যে রিজনেবল এসুরেন্স। আরেকটা হচ্ছে যে রিজনেবল এসুরেন্স বলা হচ্ছে ইট ইজ এ হাই লেভেল অফ এসুরেন্স দ্যাট এঙ্গেজমেন্ট রিস্ক হ্যাজ বিন রিডিউস টু অ্যান অ্যাকসেপ্টেবলি লো লেভেল। এই যে এই এসুরেন্সের ক্ষেত্রে হচ্ছে যে রিস্কটাকে লো করা হয়। কিভাবে করা হয়? সাফিসিয়েন্ট এপ্রোপ্রিয়েট এভিডেন্স গ্যাদার করে রিস্কটাকে লোতে নিয়ে আসা হয়। আমি ইনিশিয়ালি জানি যে রিস্ক আছে, এই রিস্ক আছে, এখানে প্রভিশনের শর্টফল থাকতে পারে, হ্যাঁ, এখানে কোলাটারাল সিকিউরিটির এদিক সেদিক করতে পারে। আপনি যদি সবগুলো চেক করতে পারেন তাহলে আমার রিস্কটা হবে লো হয়ে যাবে, অটোমেটিকলি রিজনেবল এসুরেন্সটা ড্র করা যাবে। আরেকটা বলা হচ্ছে কি লিমিটেড এসুরেন্স, a meaningful level of assurance that is more than inconsequential, মানে জিরোর চেয়ে ভালো, মানে বলা যায় এরকম, বাট লেস দ্যান রিজনেবল এসুরেন্স। রিজনেবল এসুরেন্সের চেয়ে আপনার এটা ডেফিনেটলি লেস হবে, বাট মিনিংফুল আছে। আমরা জানি হচ্ছে যে যদি আপনাকে বলা হয় যে সে আপনারা যদি ম্যানেজমেন্ট থেকে বোর্ড থেকে বললো অডিটর আসতেছে, অডিটরকে এঙ্গেজ করছে, অডিটর আসছে, নাম শুনলে কিন্তু অনেক প্রতিষ্ঠানগুলো ভয় পায়। এখন তার মানে হচ্ছে যে অডিটর আসলেই কিছু কন্ট্রোল মানে কিছু অনিয়ম রোধ হয়, ডেফিনেটলি রোধ হয়, কারণ অডিটর আসবে, বছর শেষে একটা অডিটর আসবে, এই ভয়ে দেখা যাচ্ছে যে অনেকে বিভিন্ন ধরনের অনিয়ম করতে চায় না, তাই না? অডিটর আসে যদি ওখানে যেমন ইন্টারনাল অডিটর নাম শুনলে অনেকে দেখা যাচ্ছে যদি জানতে পারে অমুক ব্রাঞ্চে একটা ইন্টারনাল অডিটর যাচ্ছে, ও সব গুছাই ফেলে আগের দিনই, রাতে দেখা যায় 10টা 11টা পর্যন্ত কাজ করতেছে, জাস্ট ইন্টারনাল অডিটর। তার মানে অডিটর আসলে কিছু কাজ হয়। এই জন্য বলা হচ্ছে যে এটা ডেফিনেটলি মোর দ্যান ইনকনসিকুয়েন্সিয়াল বাট লেস দ্যান রিজনেবল এসুরেন্স। যে রিজনেবল এসুরেন্স সেটার চেয়ে ডেফিনেটলি লিমিটেড এসুরেন্সের ইয়েটা হবে কম। দ্য এঙ্গেজমেন্ট রিস্ক হ্যাজ বিন রিডিউসড টু অ্যান অ্যাকসেপ্টেবল লেভেল। এটা অ্যাকসেপ্টেবল লেভেলে নেওয়া যায়, বাট এটা একেবারে লো লেভেলে আনা সম্ভব না, which then allows a conclusion to express negatively। এই জন্য এটা এক্সপ্রেসটা করে নেগেটিভলি। যেমন রিজনেবল এসুরেন্সের কনক্লুশন আমরা ড্র করি, ইন আওয়ার ওপিনিয়ন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস প্রেজেন্ট ট্রু এন্ড ফেয়ার ভিউ, এই টাইপের ওপিনিয়ন দেয় রিজনেবল এসুরেন্সের ক্ষেত্রে। হোয়ারএজ লিমিটেড এসুরেন্সের ক্ষেত্রে বলি আমরা, বেসড on our review nothing has to our attention that cause us to believe that, সে আগের এক্সাম্পলটা আমরা হাউস আমরা কোয়ালিটি এন্ট্রি করেছি, হ্যাঁ, কোয়ালিটি অফ হাউস ইজ নট সাউন্ড। তার মানে আমি বলতেছি আমার কাছে এমন কোন কিছু নজরে আসে নাই যেটার কারণে আমি বলতে পারি যে এটা সাউন্ড মানে কোয়ালিটিটা খারাপ, এটা আমি বলতে পারছি না, তাহলে নেগেটিভলি এক্সপ্রেস করলাম। ফরেস আরেক অন্য ক্ষেত্রে বললাম যে ভাই আপনার ব্যালেন্স শিটটা সত্যি চমৎকার, এটা ট্রু এন্ড ফেয়ার ভিউ আসলে এটা রিফ্লেক্ট করছে। তার মানে এটাতে কারো কোনো কনফিউশন আছে? লেভেল অফ এসুরেন্স আপনারা বুঝতে পেরেছেন? জি জি স্যার। স্যার। জি স্যার। কারো কোনো কনফিউশন আছে? আচ্ছা, এখানে বলা হচ্ছে লেভেল অফ এসুরেন্স, হ্যাঁ বলেন। স্যার কোনো কনফিউশন? আচ্ছা আচ্ছা, এখানে দেখি লেভেল অফ এসুরেন্সে বলা হচ্ছে যে দেখেন একটা পয়েন্ট শুধু আমি বলি, বলা হচ্ছে যে কি ডিফারেন্স বিটুইন দ্য টু টাইপস অফ এসুরেন্স এঙ্গেজমেন্ট আর দেয়ারফর দ্য এভিডেন্স অবটেইনড এন্ড দ্য টাইপ অফ ওপিনিয়ন গিভেন। Key point about evidence is that in all assurance engagement, sufficient appropriate evidence must be obtained. বলা হচ্ছে কি in all assurance engagement, sufficient appropriate evidence must be obtained, আপনাকে করতেই হয়। We will look at what constitutes sufficient appropriate evidence as we go through the course. When determine whether the evidence is sufficient and appropriate is the level of assurance that our practitioner is trying to give. So it is tried in which the type of opinion being given. In summary, lower level of evidence will obtain for a limited assurance engagement. তার মানে বলা হচ্ছে লোয়ার লেভেল অফ এভিডেন্স, আপনি যদি এভিডেন্স লোয়ার লেভেল হয় আপনার আসলে এসুরেন্স এঙ্গেজমেন্টটা লিমিটেড হবে।
The opinion given an institutional engagement therefore depends on what type of engagement it is. আসলে এই ওপিনিয়নটা ডিপেন্ড করে আসলে আপনি কি ধরনের এঙ্গেজমেন্ট টাইপে এঙ্গেজ হচ্ছেন সেটার উপর ডিপেন্ড করতেছে। সে ফর এক্সাম্পল দ্যাট এ প্র্যাকটিশনার ইজ সিকিং এভিডেন্স টু কনক্লুড whether the report issued by the chairman of a company in financial statements is reasonable or not. He could seek evidence, conclude that the statement is reasonable, and state a report something like this. In our opinion, the statement of chairman regarding X is reasonable. আচ্ছা, এখানে যেমন একটা বলছে ইউজিং দ্য সার্ভেয়র example above, a surveyor can only give assurance that the property is structurally sound if he is allowed to enter the property to inspect it. তার মানে সে যদি তার ওই প্রপার্টিটা মানে অ্যালাউ করে ভালোভাবে ইন্সপেক্ট করার জন্য, হ্যাঁ, অডিট করতে পারে, তাহলে সে বলতে পারবে স্ট্রাকচারালি সাউন্ড। ইফ হি ইজ অনলি গিভেন অ্যাক্সেস টু পার্ট অফ দ্য বিল্ডিং হি ক্যান অনলি গিভ লিমিটেড এসুরেন্স। আপনাকে বললো যে কোন একটা পার্ট আপনি শুধু দেখে চলে যান, তাহলে হচ্ছে কি আপনাকে অ্যাক্সেস দিল না, সে এই যে বিল্ডিং এর যে ডিপে কিছু অনিয়ম আছে কিনা, হ্যাঁ, এই ধরনের জিনিসগুলো যদি চেক করতে না দেয় তাহলে এটা লিমিটেড এসুরেন্স হবে। লেভেল অফ এসুরেন্স একটু আমরা যদি সাম আপ করি, লেভেল অফ কনফিডেন্স, এই যে আমরা জানি ইউজার মেইন স্টেক হোল্ডার যারা, তাদের কনফিডেন্স কি থাকে, রিজনেবল এসুরেন্স এর ক্ষেত্রে হাই থাকে, হোয়ার লিমিটেড এসুরেন্স এর ক্ষেত্রে হয় মডারেট লেভেল বা লো লেভেল থাকে। Evidence required extensive detailed testing. Evidence required হচ্ছে extensive detailed testing, sufficient appropriate audit evidence এটাতে গ্যাদার হয়। Whereas limited assurance এর ক্ষেত্রে less details আপনি এটা চেক করতে পারেন, most inquiry and analytical, মানে আপনি জাস্ট রিভিউ করে দেখবেন এই টাইপের কিছু, মানে আপনি ডিটেইলস সম্ভব না এখানে, আপনি জাস্ট হয়তো কোনো ডকুমেন্টস রিভিউ করলে অথবা ইন্সপেক্ট মানে জাস্ট আপনি ভিজিট করলেন, ভিজিট করে দেখে আপনি কনক্লুশন ড্র করতেছেন, এই টাইপের ক্ষেত্রে হচ্ছে লিমিটেড এসুরেন্স। সাফিসিয়েন্ট এপ্রিভিয়েট এভিডেন্স হচ্ছে লোয়ার লেভেল থাকে, কনক্লুশন গিভেন হয় পজিটিভ ওয়ার্ডিং, ইন আওয়ার ওপিনিয়ন দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ডট ডট, নেগেটিভ ওয়ার্ডিং হয় নাথিং হ্যাজ কাম, এরকম থাকে। কস্ট এন্ড টাইম, রিজার্ভেশন থেকে ডেফিনেটলি আপনাকে সময় বেশি দিতে হবে, কারণ যেহেতু আপনি পুঙ্খানুপুঙ্খভাবে অডিটটা করবেন। হোয়ার লিমিটেড এসুরেন্স এর ক্ষেত্রে কস্ট এবং টাইম দুইটাই কম লাগতেছে, ডেফিনেটলি মানে কস্ট কম হচ্ছে। এক্সাম্পল হচ্ছে স্টুডিও অডিট, রিজার্ভেশনটা ম্যাক্সিমাম এটা হচ্ছে সবচেয়ে খাপ খায় হচ্ছে আমার স্টুডিও অডিটের সাথে। ইন এডিশন যদি আপনাকে ফ্রড ইনভেস্টিগেশন করতে দেয়, ফ্রড ইনভেস্টিগেশন করার ক্ষেত্রে আপনাকে 360 অ্যাঙ্গেলে আপনাকে ভেরিফাই করা লাগতে পারে, এই জন্য এটা রিজনেবল এসুরেন্স, মানে আপনি কোনোরকম করে দিতে পারবেন না। বলা হচ্ছে 1 কোটি টাকা ফ্রড হয়েছে ভাই, কারা কারা এটার সাথে জড়িত আপনি এটা আইডেন্টিফাই করে দেন। তার মানে এটার ক্ষেত্রে আপনি 100%, মানে এখানে তো স্টুডিও অডিটের ক্ষেত্রে স্যাম্পলিং ইউজ হয়, ফ্রডের ক্ষেত্রে দেখা যাচ্ছে 100% চেক করতে হয়। দেন হচ্ছে লিমিটেড এসুরেন্স আছে যে রিভিউ ইন্টারিম ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, আপনাকে বলা হচ্ছে যে আমরা ঢাকা ব্যাংক এঙ্গেজ করলাম আপনাকে যে আমার কোয়ার্টারলি আমার এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট রিভিউ করে দেন তো ঠিক আছে কিনা প্রপারলি। আমরা ঢাকা ব্যাংক দেখতে সিএসআর ফান্ড করি, ইনভেস্ট করি, আমি বললাম যে ভাই দেখেন তো রিভিউ করে ফান্ড কোনো মিস ইউজ হচ্ছে কিনা বা ডকুমেন্টেশন গুলো ঠিক আছে কিনা প্রপারলি, এই টাইপের রিভিউ। ইন্টারনাল প্রসেস, আমার একটা কোনো প্রসেসে আমরা আগে ফ্লেক্স কিউব ইউজ করতাম, এখন ওরাকল ইউজ করি, আমরা এখন শিফট করবো ফ্লেক্স কিউব থেকে ওরাকলে, আপনাকে এঙ্গেজ করলাম যে ভাইয়া এটার উপর একটা করেন, তো রিভিউ করে দেখেন যে আমরা আগের যে সিস্টেমটা এই সিস্টেম থেকে ফুল ডাটাটা আসছে কিনা, এই জিনিসটা ইনশিওর করে দেন। তাহলে লেভেল অফ এসুরেন্স নিয়ে কারো কোশ্চেন নাই, ঠিক আছে? বুঝতে অসুবিধা হলো? না No, স্যার। আই sir. আন্ডারস্ট্যান্ড। একটা কোশ্চেন ছিল স্যার একটু অফ টপিকের। সরি স্যার জি স্যার একটা কোশ্চেন ছিল একটু অন্য টপিকের। হ্যাঁ হ্যাঁ সেটা হ্যাঁ হচ্ছে আর ধরেন আমি একটা ফার্মকে দিয়ে রিভিউ করালাম আমার অডিটের পূর্বে, এখন হুম সেই হুম ফার্মকে হুম। দিয়ে কি আমি আবার এক্সটার্নাল অডিট করাতে পারি? এখানে যেটা বলা আছে রিভিউ তো কিন্তু আপনি কিন্তু রিভিউ করছেন অনলি, ইট ডাজন্ট মিন দ্যাট ইউ উইল প্রিপেয়ার দ্য রিপোর্ট, তাই না? আপনি তো জি, রিপোর্টটা প্রিপেয়ার করেন নাই, রিভিউ করেছেন, এক্ষেত্রে করার ক্ষেত্রে বাধা নিষেধ থাকবে না। বাট আপনাকে যদি কিন্তু বলা এখানে হতো যে একটা কনফ্লিক্ট অফ হ্যাঁ ইন্টারেস্ট এখানে থাকে একটা, না?
হ্যাঁ, এখানে একটা ইন্টারেস্ট থাকে। এই ক্ষেত্রে হচ্ছে যে নর্মালি হচ্ছে যে সেলফ রিভিউ থ্রেড বলে একটা কথা আছে, হ্যাঁ। এইটার জন্য হচ্ছে যে নর্মালি হচ্ছে যে যেহেতু আমি রিভিউ করছি, অডিটটা হচ্ছে যে আমি না করে আমার পার্টনারকে দিয়ে দেবো যে অডিটটা তুমি করো। কারণ এখানে একটা কন্ট্রাডিক্ট থাকতে পারে। আমি হয়তো রিভিউ করে যেহেতু আমি এটা রিভিউ করেছি, এখন আমি আবার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অডিট করব। দেখা যাচ্ছে যে রিভিউ পিরিয়ডে যে প্রথম যে 6 মাস, এই পিরিয়ডে একটা বড় ধরনের অনিয়ম ছিল, আমার রিভিউতে ধরা পড়ে নাই, বাট অডিটে ধরা পড়েছে, হ্যাঁ। তাহলে কি হচ্ছে, আমি এখানে হচ্ছে যে কম্প্রোমাইজ করতে পারি, যে আমি রিভিউতে যদি এখন যদি ফাইন্ডিংসটা দেই, ওরা বলবে যে আপনি কি রিভিউ করেছেন, আপনাকে কিন্তু রিভিউর জন্য এঙ্গেজ করেছি। এটা একটা গুড পয়েন্ট। তার মানে হচ্ছে যে রিভিউর ক্ষেত্রেও এক্ষেত্রে এই ইন্টারেস্টটা অ্যাভয়েড করা উচিত। সরি, আমি জাস্ট একটা কল রিসিভ করি। হ্যাঁ, হ্যালো হ্যালো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আই ট্রাই মাই বেস্ট। ওকে ওকে, হ্যাঁ ঠিক আছে, আমি ওইটাকে সেশন ক্লাস নিচ্ছি। ওকে, আচ্ছা, এবার চলে আসি এক্সাম্পল অফ এসুরেন্স এঙ্গেজমেন্ট। এটা আপনারা দেখে নিন, আমাদের ডিসকাশনে চলে আসছে। আমরা শুরুতে যে ডিসকাশন করেছিলাম, এসুরেন্স এঙ্গেজমেন্টের এক্সাম্পল গুলো কি কি আছে: লোকাল অথরিটি অডিট, ইন্স্যুরেন্স কোম্পানি অডিট, ব্যাংক অডিট, পেনশন স্কিম অডিট, চ্যারিটি অডিট, স্ট্যাটিউটরি অডিট, ব্রাঞ্চ অডিট, হ্যাঁ। কি কি আছে দেখেন, অনেক ধরনের আছে। There are also many issues user want assurance on where the terms of engagement will be agreed between the practitioner and person commissioning the report, মানে responsible party. For example, value for money audit, environmental audit, cost benefit report, due diligence audit, review of specialist business activities, internal audit, report on website। তার মানে সব অ্যাক্টিভিটিস গুলো এখানে চলে আসছে, যেটা আমরা ডিসকাশনে চলে আসছে। এখানে দেখেন একটা প্রফেশনাল জাজমেন্ট একটা ইস্যু আসছে, একটা ওয়ার্ড আছে প্রফেশনাল জাজমেন্ট। এই ওয়ার্ডটা আপনি প্রতিনিয়ত পাবেন, আমরা প্রত্যেকটা চ্যাপ্টারে দেখাচ্ছে যে প্রফেশনাল জাজমেন্টটা আসবে। এখানে জাজমেন্টটা বলতে কি বোঝাচ্ছে, এখানে বলা হচ্ছে যে although the assurance engagement may deal with many different subject area, the need for practitioner to apply professional judgment is common to them all. এই প্রফেশনাল জাজমেন্টটা আপনার কোথায় কোথায় লাগতে পারে, নো ম্যাটার হোয়াট ইজ বিং এশিওর্ড। আপনি কিসের উপর অডিট করতেছে সেটা কোনো ম্যাটারে না। অডিটর মাস্ট অ্যাসেস দ্য রিস্ক, তাকে রিস্ক অ্যাসেস করতে হয়, ডিসাইড করতে হয় হোয়াট এভিডেন্স ইজ সাফিসিয়েন্ট, কোন এভিডেন্সটা আসলে সাফিসিয়েন্ট, ইভ্যালুয়েট করতে হয় ম্যাটারিটি ইস্যু from an appropriate conclusion, and all things require professional judgment. প্রফেশনাল জাজমেন্টটা কি, যেখানে কনফিউশন থাকবে, যেখানে কমপ্লেক্স ইস্যু থাকবে, সেই জায়গায় যে ডিসিশনটা দেওয়া হয় সেটা হচ্ছে প্রফেশনাল জাজমেন্ট। সে আপনি কোথাও আটকা পড়তেছেন, আপনি কার কাছে যাবেন? আপনি যাবেন হচ্ছে আপনার টিম ম্যানেজারের কাছে, বা টিম লাইন ম্যানেজার, বা টিম নর্মালি ম্যানেজারের কাছে যাচ্ছেন, বা টিম লিডের কাছে যাচ্ছেন। ইনিশিয়ালি টিম লিড, তারপর হচ্ছে ম্যানেজারের কাছে যাচ্ছেন কোথাও আটকা পড়লে। দেন তারপরও যখন ম্যানেজারের থেকে কোনো ডিসিশন পাচ্ছেন না, তার যাচ্ছেন কোথায়? আপনি ওই প্রফেশনাল অ্যাকাউন্টেন্টের কাছে, আপনার প্রিন্সিপালের কাছে যাচ্ছেন। এটা নিয়ে কারো কনফিউশন আছে? যেখানে কোনো কমপ্লেক্সিটি অ্যারাইজ করবে, যেটা আইএস এবং আইএফআরএস ক্লিয়ার বলা নাই, সেই জায়গায় হচ্ছে যে আপনি এই জাজমেন্টটা, প্রফেশনাল জাজমেন্টটা অ্যাপ্লাই করবেন। সেম আপনি ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট, আপনি যদি কোনো কনফিউশন হয় যে আমি ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্টটা, আমি দেখা যাচ্ছে বলা যে ওরা বলতেছে যে ওদের 10 কোটি টাকা ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট অ্যামাউন্ট আছে, কিন্তু আপনার কাছে কোনো কনফিউশন ক্রিয়েট হলো, আপনি ইনস্ট্যান্ট আপনি এটা ভেরিফাই করতে পারেন যে ঠিক আছে, ইয়ার এন্ড ছিল আমার 31শে ডিসেম্বর, আমি করতেছি অডিট হচ্ছে যে মার্চে, আমি ঠিক আছে এই সময় আমি রিভিউ করে দেখি কি অবস্থা। তার মানে এই সময় যদি কোনো ফ্রড থাকে, তার মানে ইন্ডিকেশন হচ্ছে যে তার এই টেন্ডেন্সিটা ছিল, অতীতেও ছিল। প্রফেশনাল জাজমেন্ট নিয়ে কোনো কনফিউশন আছে? হ্যালো? না স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তারপর দেখি হোয়াই ইন্স্যুরেন্স ইজ ইম্পর্টেন্ট। এটা ডেফিনেটলি এটা ইম্পর্টেন্ট আছে। যদি একটু দেখি, আমরা দেখি জাস্ট সেকশন ওভারভিউটা দেখি। হু ইজ দ্য ইউজার উইল ডিপেন্ড অন দ্য নেচার অফ দ্য সাবজেক্ট ম্যাটার। সাবজেক্ট ম্যাটারের উপর ডিপেন্ড করে হচ্ছে যে যারা ইউজার, সেটা ডিপেন্ড করতেছে। ইউজার বেনিফিট ফ্রম রিসিভিং অ্যান ইন্ডিপেন্ডেন্ট প্রফেশনাল ওপিনিয়ন অফ দ্য সাবজেক্ট ম্যাটার। এই যে সাবজেক্ট ম্যাটারটা, এইটার উপর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে সে, আমাকে যদি বলা হয় ঢাকা ব্যাংকের, আপনি তো ফাইন্যান্সে আছেন,
আপনার অ্যাকাউন্টস কেমন, আমি অলওয়েজ বলবো যে ভালো, কারণ আপনার কাজটা আপনি সবসময় বলবেন ভালো, খারাপ থাকলেও কিন্তু আপনি বলবেন কি ভালো, তাই না? আমরা এটাই কিন্তু আমাদের প্র্যাকটিস, যে আমি আমার নিজেকে কিভাবে আমি খারাপ বলতে পারি, এটা সহজে অসম্ভব। ম্যানেজমেন্টকে যদি বোর্ড অফ ডিরেক্টরসকে যদি জানানো হয় আপনার এই কোয়ার্টার এন্ডে প্রফিট কেমন হয়েছে, আমি কিন্তু এখানে ম্যানিপুলেট করতে পারি। হ্যাঁ, যে না, দেখা যাচ্ছে যদি বলি যে নেগেটিভ, তাহলে দেখা যাচ্ছে খুব বিপদ হবে। হ্যাঁ, অনেক সময় জবে চলে যেতে পারে, আমি হয়তো ওই ভয়ে আমি বললাম যে ভালো। বাট এই ভালোর ওপিনিয়নটা আমার থেকে যদি একটা থার্ড পার্টিকে দেওয়া দেওয়া হয় বা কোনো প্র্যাকটিশনার কাছ থেকে ওপিনিয়ন নিয়ে দেওয়া হয়, ডেফিনেটলি ইট উইল বি বেস্ট, অ্যান্ড ডিউ টু দে আর ইন্ডিপেন্ডেন্ট মানে অডিটর। তার মানে এটা কি আমরা মেইন বেনিফিট হচ্ছে হচ্ছে আমাদের, তারা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট এবং প্রফেশনাল ওপিনিয়ন দিচ্ছে অন দ্য সাবজেক্ট ম্যাটার উপরে, মানে এটা ইন্ডিপেন্ডেন্ট থার্ড পার্টি দিচ্ছে। ইউজার মে অলসো বেনিফিট ফ্রম এডিশনাল কনফিডেন্স ইন দ্য সাবজেক্ট ম্যাটার গিভেন টু আদার্স। এই যে এডিশনাল আবার বেনিফিট হয়, আপনি ডিরেক্টলি হচ্ছে যে থার্ড পার্টির একটা ওপিনিয়ন হচ্ছে সেটা, আর আমি যখন বুঝতেছি যে অডিটর আসতেছে, আমি কি করতেছি, ইন এডিশন হচ্ছে যে আমার এই বিভিন্ন অনিয়মগুলো চেষ্টা করি এটা ঠিক করে ফেলার জন্য। Existence of an assurance service may prevent error or fraud occurring in the first place. Existence of an assurance সার্ভিসের এক্সিস্টেন্স মে প্রিভেন্ট করে, এই যে এসুরেন্স যে সার্ভিসটা দেওয়া হয় এটার কারণে কি হয়, মে প্রিভেন্ট করে, মে এখানে বলে নাই যে মাস্ট, মে প্রিভেন্ট করতে পারে, এররটাকে প্রিভেন্ট করতে পারে, অথবা ফ্রড হওয়ার সম্ভাবনা আছে সেটাকেও প্রিভেন্ট করতে পারে অকারিং ইন দ্য ফার্স্ট প্লেস। এই কনফিউশনটা কি কারো আছে কিনা এটা বুঝতে, এসুরেন্স এঙ্গেজমেন্ট কেন ইম্পর্টেন্ট? নো স্যার, নো প্রবলেম। তার মানে এসুরেন্স এঙ্গেজমেন্টে আপনারা জাস্ট এটা রিভিউ পড়লে, কোথাও আটকা পড়লে নেক্সট সেশনে আমাকে বলবেন। ইউজারের ক্ষেত্রে আছে বেনিফিট অফ এসুরেন্স, এগুলো আছে, এটা একটু দেখবেন। হোয়াই এসুরেন্স এঙ্গেজমেন্ট, এটা আচ্ছা, এটা এখানে একটা পয়েন্ট দেখেন, there are growing public perception that this is an important area and stakeholders are unlikely to associate with business that could damage their reputation. পাবলিকদের পারসেপশন আসলে this is the most important area and stakeholder কি করে, are unlikely to associate with business that could damage their reputation. সে ঢাকা ব্যাংক চাইলে যাকে তাকে লোন দিবে না, দেখা যাচ্ছে যে মদের বিজনেস করে ওকে চাইলেই দিবে না, কারণ এটা রিপুটেশনাল ইস্যু। বা একটা কোনো ফ্রডস্টার, ডেফিনেটলি দেখা যাচ্ছে একটা পাবলিক ফিগার, উনি আসলেই হচ্ছে যে একটা মানে ব্যাড পাবলিক ফিগার, ওনাকে চাইলে উনি যদি ব্যাংক থেকে আসে তাহলে দিবে না, কারণ এটা রিপুটেশনাল ইস্যু। যদি শুনে যে ঢাকা ব্যাংক এত কোটি টাকা একটা প্রতিষ্ঠানকে দিয়েছে যে ফ্রডের সাথে জড়িত, হ্যাঁ, ডেফিনেটলি এটা ইম্প্যাক্ট করবে। আরেকটা বলা হচ্ছে যে কর্পোরেট রেসপন্সিবিলিটি এন্ড সাস্টেইনেবিলিটি রিপোর্ট প্রোভাইড ইন্স্যুরেন্স ফর স্টেক হোল্ডার্স দ্যাট ইজ পাবলিশড ইনফর্ম ইজ রিলায়েবল এন্ড একুরেট। এই দুইটা ওয়ার্ড দেখেন, কর্পোরেট রেসপন্সিবিলিটি এন্ড সাস্টেইনেবিলিটি রিপোর্ট। এই যে প্রত্যেকটা ব্যাংক, প্রত্যেকটা কোম্পানি অ্যাক্ট অনুসারে হচ্ছে যে এই যে গুড কর্পোরেট গভর্নেন্স, এটা একটা অডিট হয়, কর্পোরেট গভর্নেন্স রিপোর্ট একটা হয়, এখানে এই কর্পোরেট গভর্নেন্স ইস্যুগুলো আসে। এটা নিয়ে আমরা একটু ডিটেলস পরে বলবো, কর্পোরেট রেসপন্সিবিলিটি এন্ড সাস্টেইনেবিলিটি রিপোর্ট নিয়ে আমরা পরে ডিসকাশন করবো। Why can assurance never be absolute? আরেকটা পয়েন্ট আসছে যে এসুরেন্স, আমরা প্রথমে দেখলাম যে এসুরেন্স কেন অ্যাবসলিউট হতে পারে না, তার আগে আলোচনায় আসছে যে এসুরেন্স অলওয়েজ রিজনেবল এসুরেন্স হতে পারে, হাই লেভেল এসুরেন্স হচ্ছে রিজনেবল এসুরেন্স, নট অ্যাবসলিউট এসুরেন্স। আরেকটা হচ্ছে লিমিটেড এসুরেন্স। এখানে বলা হচ্ছে হোয়াই ক্যান এসুরেন্স নেভার বি অ্যাবসলিউট। কারো কোনো আইডিয়া আছে? কয়েকটা পয়েন্ট বলেন তো, কেন অ্যাবসলিউট এসুরেন্স আমরা দিতে পারি না সেই ফার্মগুলা? স্যাম্পল বেসিসে কাজ করে থাকি আমরা, রাইট। আর সব তথ্য নিয়ে সময় কাজ স্বল্প করা যায় না, এটা স্যার। রিলায়েবল নাও হইতে পারে, মানে টাইম কনজিউমিং এবং কস্টলি হয়ে থাকে যদি আমরা অ্যাবসলিউট অ্যাসুরেন্স দিতে চাই। তা সবকিছু পারফেক্টলি ভেরিফাই করা পসিবল না। রাইট। তার মানে অনেকগুলো পয়েন্ট আসছে, আমরা জাস্ট শর্ট পয়েন্ট একটু দেখি। দ্য ফ্যাক্টস দ্যাট টেস্টিং ইজ ইউজ, অডিটরটা কি 100% অডিট করে? কখনোই না, আমরা স্যাম্পলিং বেসিসে অডিট করি। সে ঢাকা ব্যাংকে এক বছরে কয়েক লক্ষ লক্ষ ট্রানজাকশন, আপনি কয়টা ভেরিফাই করবেন? তার মানে এখানে স্যাম্পলিংটা ইউজ করতেছে, স্যাম্পলিং বেসিস আমরা অডিট করতেছি, এটা একটা লিমিটেশন। সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে আমাদের যে অ্যাকাউন্টিং সিস্টেমটা, আপনি আমাদের কোর ব্যাংকিং যে সিস্টেম, ওই জায়গায় আমরাই হাবুডুবু খাই। থার্ড পার্টি এসে যে সিস্টেমটা
এই সিস্টেমটা তো আসলে এখানে একটা ইনহেরেন্ট রিস্ক আছে। এই সিস্টেমটাই দেখা যাচ্ছে যে এখানে খুব পরিচিতি না অডিটরের জন্য, তাই না? তার মানে এই যে অ্যাকাউন্টিং সিস্টেম অন হুইচ এসিউরেন্স প্রোভাইডার মে প্লেস এ ডিগ্রি অফ রিলায়েন্স, আপনি এটার উপর রিলাই করতেছেন যে এটা সুপার ডুপার, এখানে কোনো সমস্যা নেই। বাট আমি ইন্টারনাল, আমি জানি এখানে কি ধরনের অনিয়ম হইতে পারে সিস্টেমে। তার মানে এখানে একটা অপশন আছে। আমি একটা এক্সাম্পল যদি বলি তাহলে আর ভালো বুঝতে পারবেন। ভ্যালিডেটেড এন্ট্রি বলে একটা অপশন আছে। ভ্যালিডেটেড এন্ট্রি মানে আমি আজকের দিনে গত বছর আমার লজিক্যালি কি গত বছর ইয়ার এন্ড হয়ে গেছে 2024, আমি কিন্তু ব্যাক ডেটে আর কোনো যাওয়ার সুযোগ নেই, কিন্তু সিস্টেমে একটা অপশন আছে, আপনি চাইলে আজকের দিনে ব্যাক ডেটেড এন্ট্রি দিয়ে দিতে পারবেন। তার মানে আজকের দিনে আপনি বললেন আমি অক্টোবরে একটা ট্রানজাকশন করবো, তার মানে ভ্যালিডেটেড এন্ট্রি করা যায়। তাহলে এটা করলে কি হচ্ছে, পুরাই একটা অনিয়ম হয়ে যায়, এইগুলো অ্যালাউড না। আচ্ছা যাই হোক, তারপরে আসি the facts that most of audit evidence is persuasive rather than conclusive. এই persuasive and rather than conclusive কারো আইডিয়া আছে? No, sir. আচ্ছা, আপনি ক্যাশ দেখে, আপনি ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট, অডিটরে কিন্তু ইয়ার এন্ডে গিয়ে যখন 31শে ডিসেম্বর ইয়ার এন্ডে গিয়ে কিন্তু ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট চেক করে স্যাম্পল বেসিসে 8-10টা ব্রাঞ্চ চেক করে নেয়। আপনি কোন একটা ব্রাঞ্চে গিয়ে ক্যাশ দেখলেন, ক্যাশ দেখে আপনি বললেন ওনাদের লেজারে বলা আছে যে 50 কোটি টাকা, আপনি কাউন্টিং করে দেখলেন 50 কোটি টাকা আছে। এটা কি কনক্লুসিভ না? এটাকে বলে কনক্লুসিভ। তার মানে আপনি এন্ডে একটা ডিসিশন চলে আসেন, এটা কনক্লুসিভ। বাট পারসুয়েসিভ মিন্স হচ্ছে যে আপনি এটাকে একেবারে 100 বলতে পারবেন না। আমরা বলতেছি কি ফিক্সড অ্যাসেটের ক্ষেত্রে কি হয়, ফিক্সড অ্যাসেট কস্ট ভ্যালু মাইনাস রিটেন ডাউন ভ্যালু, এটা একটা ইস্যু। তার মানে রিটেন ডাউন ভ্যালু বলতেছি। ইন এডিশন আপনি বললেন যে আপনি ফিক্সড অ্যাসেট ভেরিফাই করতেছেন, ডকুমেন্টস দেখে ভেরিফাই করতেছেন। আমি বললাম যে আমাদের গাড়ি আছে 50টা, আপনি ডকুমেন্টস আপনি ভেরিফাই করলেন যে 50টা গাড়ি আছে, কিন্তু 50টা গাড়ি কি আপনাকে দেখিয়েছি, আমি ফিজিক্যালি দেখিয়েছি? দেখাইনি, sir. তাই না? No, sir. তার মানে এই যে 50টা গাড়ি তো আপনার পক্ষে সম্ভব না দেখা। আমি যদি বলি আপনাকে এই গাড়িটা ভাই এটা কয়টা, 50টা গাড়ি, 2টা গাড়ি 1 কোটি টাকা করে আছে, আমি বললাম একটা গাড়ি আছে যে এখন নোয়াখালীতে আছে, আপনি বলছেন আমি গাড়িটা দেখতে চাই, এটা কি সম্ভব? এটা সম্ভব না। তার মানে হচ্ছে কি, এই যে আমি বলতেছি আমার ফিক্সড অ্যাসেটে আমার দেখা যাচ্ছে একটা কম্পোনেন্ট, আমি বলতেছি যে কার হচ্ছে যে আমার 50টা গাড়ি আছে, আপনি কিন্তু এটা ডকুমেন্টস দেখে এভিডেন্স দেখে আপনি বললেন যে ঠিক আছে, বাট আপনি কিন্তু এটার এক্সিস্টেন্স আপনি জানেন আছে নাকি না, এটা রিলাই করাটা আসলে সম্ভব না। মানে রিলাই করা না, এটা হচ্ছে যে ভেরিফাই করা আপনার পক্ষে সম্ভব না, 100% সম্ভব না। আবার আপনাকে আমি বললাম যে লোনস এন্ড অ্যাডভান্স আমাদের বড় পার্ট, সবচেয়ে 80% হচ্ছে ভেরিফাই করতে হয় অডিটরদের, 80% ভেরিফাই করতে হয়। হ্যাঁ, একটা বড় সুবিধা হচ্ছে যে টপ 20 বড়োয়ার যদি আপনি নেন তাহলে কিন্তু 80% ভেরিফাই চলে আসে। টপ 20 বড়োয়ার নিলে দেখা যাচ্ছে হয়তো 70-75% চলে আসে টোটাল লোনস এন্ড অ্যাডভান্সের। আচ্ছা, আপনি ভেরিফাই করবেন কি? এখানে দেখেন কতগুলি ইস্যু আছে। আমরা একটা বড়োয়ার আমার অনবোর্ড করলাম, বড়োয়ারে আমি কেওয়াইসি করলাম, প্রপার ঠিক আছে। এই লোন দেওয়ার সময় আমার কি কি থাকে দেখেন, আমি দিচ্ছি কোনো একটা লোনটা দিয়েছি হচ্ছে যে কোনো একটা বিল্ডিং কনস্ট্রাকশনের জন্য অথবা কোনো একটা ফ্যাক্টরি করার জন্য, এটা দিলাম। এই যে লোনটা আপনি দেখতেছেন যে লোনটা সে ডিফল্টার হচ্ছে কিনা, এটা আপনি এনশিওর করতেছেন যে সে 3টা কিস্তি দিল, ডিফল্টার মানে সে কি কন্টিনিউ কিস্তি দিচ্ছে কিনা। যদি না দিয়ে থাকে তাহলে প্রভিশন, যদি সে বিএল হয়ে যায় প্রভিশন প্রপারলি আছে কিনা। এখন এটার সাথে আরো অনেক ইস্যু আছে। কিরকম? এই যে আমি যখন ব্যাংক যখন লোনটা দেয়, ওকে 100 কোটি টাকা সে লোনটা দিয়েছে, ওর থেকে আমি কোলাটারাল সিকিউরিটি 150 কোটি টাকা নিয়েছি অ্যাটলিস্ট। কোনো কোনো ক্ষেত্রে যদি কম হয়, সে 100 কোটি টাকা আমি কোলাটারাল সিকিউরিটি নিয়েছি। কি নিয়েছি? ল্যান্ড এন্ড বিল্ডিং নিয়েছি আমি। এখন এই ল্যান্ড এন্ড বিল্ডিং কি আপনি কি আমার এই কোলাটারাল সিকিউরিটি প্রপারলি দেখা সম্ভব? এই যে ডকুমেন্টস, এই যে ল্যান্ড এন্ড বিল্ডিং, এটা কি আসলে ওই যে জমিগুলা সে দিয়েছে সেটা কি খাস জমি দিয়েছে কিনা, সেটা কি অডিটর পক্ষে দেখা সম্ভব? যদিও এখানে থার্ড পার্টি থাকে, এখানে অনিয়ম হিউজ হয়। আমি যেহেতু ইংলিশ ছিলাম, দেখা যাচ্ছে হিউজ অনিয়ম হয়। আপনার ফ্ল্যাট দেখা যাচ্ছে আমি বিক্রি করে ফেলতেছি, কিভাবে সম্ভব? কারণ আমার সাব রেজিস্ট্রি অফিস তো, মর্গেজ হচ্ছে সাব রেজিস্ট্রি অফিসে, ওই জায়গায় আপডেট নেই। আপনি একটা ফ্ল্যাট বিক্রি করলেন হচ্ছে যে মর্গেজ দিলেন হচ্ছে যে সে সিটি ব্যাংক থেকে একটা লোন নিলেন, মর্গেজ করলেন সিটি ব্যাংকের সাথে, 1 মাসের মাথায় ঢাকা ব্যাংক থেকে একটা লোন নেন, সেম ফ্ল্যাটটা আপনি আমাকে মর্গেজ দিয়ে দিলেন। তার মানে কি, এই যে আমরা রিটেল প্রোডাক্ট যে হাউস বিল্ডিং লোনটা আপনি ভেরিফাই করতেছেন, আপনি তো দেখতেছেন আমি নিয়মিত কিস্তি দিচ্ছি, আমি জানি যে আসলে আমি ফ্ল্যাটটা 2 জায়গায় মর্গেজ দিয়ে রেখেছি,
তার মানে এটা কনক্লুসিভ কখনোই আপনি বলতে পারবেন না এটা 100%। আপনি বলতে পারেন যে 98% ওকে, 99% ওকে, বাট এখন 100% আপনি বলতে পারবেন না। এই পয়েন্টটা ক্লিয়ার? কারো কনফিউশন আছে? স্যার এবার ক্লিয়ার স্যার। আচ্ছা, তারপর বলা হচ্ছে যে the fact that assurance provider would not test every item in the subject matter. ব্যালেন্স শিটের আমাদের ব্যালেন্স শিটের ফিগার হচ্ছে 43,000 কোটি টাকা। অডিটরের পক্ষে কি সম্ভব 43,000 কোটি টাকা ভেরিফাই করা? তার মানে সে 100% ভেরিফাই করে না, স্যাম্পলিং বেসিস করে। তারপরে পয়েন্ট বলতেছে যে ক্লায়েন্ট স্টাফ মেম্বার্স মে কলিউড ইন ফ্রড। স্টাফটা যদি ফ্রড হয়, আমি 50টা ইনডিসিশন করেছিলাম সিটি ব্যাংক এবং ট্রাস্ট ব্যাংক মিলে। দেখা যাচ্ছে যে এই ফ্রডস্টাররা কি করে, একেবারে গ্যাংস্টার থাকে, একটা বড় ধরনের টিম। যদি ওদের প্ল্যান থাকে 50 কোটি 100 কোটি টাকা ব্যাংক থেকে বের করে ফেলা। ওরা ফ্রডটা যখন করে স্টার্টিং এ, বড় একটা টিম তো, আপনার ফ্ল্যাট আমি দেখা যায় ব্যাংকে দিয়ে দিচ্ছি, বিভিন্ন ধরনের এনআইডি অনিয়মটা করে ফেলতেছে। হ্যাঁ, হিউজ অনিয়ম হয়েছে। দেখা যাচ্ছে আপনার নামে যে এনআইডি, এই এনআইডি আমার নামে আছে, শুধু আপনার ছবিটা চেঞ্জ। আপনার ছবি আমার এনআইডিতে, আমি একজন ফ্রডস্টার, আপনার সব তথ্য ঠিক আছে, বাবা মা আপনার নামটা, বাট ছবিটা ভিন্ন। এনআইডি যখন কেওয়াইসি তে দিছে, বা এটা 2008 সালের এনআইডি, তখন আমার দাড়ি ছিল না, এখন দাড়ি। আগে সুস্থ ছিলাম, এখন ভাই হ্যাংলা পাতলা হয়ে গেছে। আগে পাতলা ছিলাম, এখন অনেক মোটা হয়ে গেছি। এনআইডির সাথে ছবি আপনি কিভাবে মিলবে? এই ধরনের ইস্যু রেজ করে। তার মানে হচ্ছে যে এই ধরনের ফ্রড গুলো এমপিইউ জড়িত থাকতে পারে। এই ফ্রড গুলো আসলে অডিটরের পক্ষে সম্ভব না। আমি আমার লাইফে আমি যখন একটা ব্রাঞ্চে আমি সরাসরি একটা ফ্রড পেয়েছিলাম, কোন একটা ব্রাঞ্চে অডিট করতে গিয়ে হঠাৎ করে চলে গেছি অডিট করার জন্য, গিয়ে একটা ভোল্টে কাউন্ট করে 33 লাখ টাকা শর্টফল পেয়েছে। এটার জন্য দেখা যায় ওই ম্যানেজারের জব চলে গেছে। আমার 11 বছর এই কেরিয়ারে একটা ফ্রড ইন্টারনাল অডিটর আমি, আর এক্সটার্নাল অডিটর তো অনেক দূরের বিষয়। আমি ঘরের লোক ফ্রড ধরতে পারি না, এক্সটার্নাল অডিটর কিভাবে ফ্রড ধরবে? এবার টরে কিন্তু আসছে যে ব্যাংকগুলা 100% যেন অডিটররা ফ্রড এনশিওর করে যে ফ্রড আছে নাকি না। ভাই 5 বছরের ফ্রড হয়তো হয়ে আছে, এখনো ধরাই যায় নাই, কারণ ওই ফ্রডস্টারটা প্ল্যানিং হচ্ছে 500 কোটি ব্যাংক থেকে বের করবে। আমার যদি ডিরেক্টর লেভেলে ইনভলভমেন্ট থাকে, কিভাবে আপনি ধরবেন? ডিরেক্টর লেভেলে থাকতে পারে, আমি এমপি লেভেলে থাকতে পারে, আমার থাকতে পারে হচ্ছে যে কি বলে, আমার হচ্ছে কাস্টমার লেভেল ফ্রড থাকতে পারে। সো টাফ। বেশি এক্সাম্পল মনে আমি দিয়ে দিচ্ছি না। The fact that assurance provider rely on the reasonable party, তার মানে assurance provider রিলাই করে রেসপন্সিবল পার্টির উপর। তার মানে এটাও একটা ফ্যাক্ট। and is staff to provide correct information. তার মানে আপনি অডিটর আমার উপর রিলাই করতেছেন যে আমি আসলে রেসপন্সিবল পার্টি, আপনি আমার উপর রিলাই করাই লাগতেছে। আপনি আসলে কিন্তু আমি কিরকম, আমি তো আপনি জানেন না বাস্তবে আমি কি অনিয়ম করে রেখেছি। আমি ব্যক্তি মানুষটা ভিন্ন, বাট ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে কি ধরনের কলিশন করে রেখেছি, কি ধরনের ফ্রড ফরজারি করে রেখেছি, আপনার পক্ষে জানা সম্ভব না। দ্য ফ্যাক্ট দ্যাট সাম আইটেমস ইন দ্য সাবজেক্ট ম্যাটার মে বি এস্টিমেট, এই যে এস্টিমেটের ইস্যুটা চলে আসছে, দেয়ার আর আনসার্টেন, এই ইস্যুগুলো চলে আসছে। ফ্যাক্ট দ্যাট দ্য নেচার অফ ইন্স্যুরেন্স রিপোর্ট মাইট ইটসেলফ লিমিটেড, যেমন ইটসেলফ লিমিটেড as every judgment and conclusion of the insurance provider has drawn cannot be included in it. আমরা জানি এই যে ইন্স্যুরেন্স রিপোর্টটা, মানে যদি অডিট রিপোর্টটা বলি, ইন্স্যুরেন্স রিপোর্টটা বাদে এর অডিট রিপোর্ট আমরা জানি হচ্ছে যে এই যে 4 ধরনের রিপোর্ট বললাম, কোয়ালিফাইড, আনমডিফাইড অর কোয়ালিফাইড, মডিফাইড। মডিফাইড হচ্ছে 3টা, কোয়ালিফাইড, অ্যাডভার্স, ডিসক্লেইমার, তাই না? আর আনমডিফাইড উইথ এমফাসিস অফ ম্যাটার। তাহলে 5 ধরনের রিপোর্ট আছে। এই রিপোর্টের ফরম্যাটটা কিন্তু যা আছে এজ ইট ইজ রাখে। আনমডিফাইড, কোনো মডিফাই হচ্ছে না বলে আনমডিফাইড রিপোর্ট দিচ্ছে বা আনকোয়ালিফাইড রিপোর্ট দিচ্ছে। যখনই মডিফাই হচ্ছে, মডিফাইটা যদি ফাইন্যান্সিয়াল মানে ট্রু অ্যান্ড ফেয়ার উইথ ইম্প্যাক্ট না করে, তাহলে এমফাসিস ম্যাটার দিচ্ছে। যখন দেখা যাচ্ছে যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট রিফ্লেক্ট করতেছে, মডিফাই করতেছে, দেন হচ্ছে ইজি। বাট সব পয়েন্ট এখানে এই ফরম্যাটে যা আছে এজ ইট ইজ থাকে, কিছু পয়েন্ট আমরা অ্যাড করে আমরা বলতে দিচ্ছি যে এটা কোয়ালিফাইড, এটা অ্যাডভার্স, এটা ডিসক্লেইমার, এটা আনমডিফাইড রিপোর্ট, এই টাইপের বলতেছি। তার মানে অডিট রিপোর্টটাও একটা ইটসেলফ একটা লিমিটেশন। এইটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে কিনা এই পয়েন্টটাতে? সবাইকে আছি? জি স্যার। জি স্যার, বুঝতে পারছি। সবাই কি এক্সজস্টেড হয়ে যাচ্ছেন না ঠিক আছে? না স্যার, ঠিক আছে। না না স্যার, ঠিক আছে স্যার। আমি মনে হয় বেশি এক্সাম্পল দিয়ে ফেলতেছি না? না স্যার, না স্যার, ঠিক আছে স্যার। বুঝতেছি স্যার, ভালোই বুঝতেছি। ওকে ওকে, থ্যাংক ইউ।
আচ্ছা, এক্সপেকটেশন গ্যাপ। আচ্ছা, হ্যাঁ আচ্ছা আপনাদের তো নেক্সট সেশন বোধহয় 9টায় না? জি স্যার। জি স্যার, 9টার সময় স্যার। আমরা তাহলে 8:50 ছেড়ে দিই না আজকের জন্য? জি স্যার। তাহলে আজকের জন্য ছেড়ে দিই। নেক্সট আমরা একটু কুইকলি যাব, যেন আমাদের যেহেতু চ্যাপ্টার গুলো শেষ করতে হবে। হ্যাঁ, আচ্ছা আমরা আসি এক্সপেকটেশন গ্যাপ কাদের বিটুইন, এই এক্সপেকটেশন গ্যাপটা কাদের? মানে যারা এই ইউজ এক্সপেকটেশন করবে গ্যাপটা বা বিটুইন হচ্ছে যে, হ্যাঁ, এসুরেন্স প্রোভাইডার ভার্সাস ইউজার, ইন্টেন্ডেড ইউজার। ইন্টেন্ডেড ইউজার। সে শেয়ার হোল্ডার কি মনে করে? আপনি দেখেন যে কেউ যারা সি প্রফেশন সম্পর্কে আইডিয়া নাই, বা সি ফার্ম সম্পর্কে আইডিয়া নাই, বা সি সম্পর্কে আইডিয়া নাই, তাদেরকে গিয়ে বলেন ভাই অডিট হয়েছে বা ভাই অডিট হচ্ছে, ও বলবে যে তাহলে তো 100% সব মানে কোনো ফ্রড থাকবে না ভাই, সব অডিট সব ডিটেক্ট করে ফেলবে। ওদের কনসেপ্ট হচ্ছে ইউজারের, ইন্টেন্ডেড ইউজার হচ্ছে যে অডিট মিনস হচ্ছে যে অল অনিয়ম হচ্ছে যে আপনি আইডেন্টিফাই করেছেন। ইজ ইট পসিবল? রিয়েলি এটা পসিবল না। কারণ ওদের কনসেপ্ট হচ্ছে যে ইউজাররা সবসময় ভাবে যে অডিট হয়ে গেছে, ওকে ঠিক আছে, একটা থার্ড পার্টি ইন্ডিপেন্ডেন্ট ওপিনিয়ন দিচ্ছে, এটা ট্রু, এটা ডেফিনেটলি ভালো। বাট ইন্টেন্ডেড ইউজারের কনসেপ্ট হচ্ছে ভাই অডিট হয়েছে মানে সব ঠিক। এখন যখন কোন একটা অনিয়ম পরবর্তীতে বের হয়, তখন আঙ্গুল তুলে বলে যে অডিটর কি করেছে, তাই না? দেখেন এই যে রিসেন্টলি যে ব্যাংক অডিট গুলা 18টা ব্যাংক সমস্যা পড়লো, বা এই যে 5টা ব্যাংক মার্জ হতে যাচ্ছে, হ্যাঁ, এই যে এখন সবাই কি বলতেছে যে অডিটর কি করেছে। ভাই অডিটর কি করবে? অডিটর হচ্ছে কি, এখানে আপনারা তো এখনো মানে আরো অনেক ইস্যু আছে, এগুলো ডিসকাশন করার সময় নেই। এখানে অনেক ধরনের লিমিটেশন আছে। বলা হচ্ছে না আসলে আইন হচ্ছে যে আমি বলতেছি এই যে ক্লাসিফিকেশন করতেছি, এই লোন অ্যাডভান্স এগুলো ক্লাসিফিকেশন করতেছি, করলে কি হয়, আমি যখন ক্লাসিফাইড করলে হচ্ছে যে প্রভিশন প্রপারলি বিল্ড আপ করা লাগে। প্রভিশন বিল্ড আপ করলে আপনার প্রফিটটা কমে যাচ্ছে। যত প্রভিশন বিল্ড আপ করবে, প্রফিটের লসে হিট করলে আপনার প্রফিট কমে যাচ্ছে। ব্যাংকগুলো অলওয়েজ চাই প্রফিটটাকে ম্যাক্সিমাইজ করতে। নট অনলি ব্যাংক বাট অলসো অল কোম্পানি ট্রাই করেছে যে তার প্রফিটটাকে কিভাবে ম্যাক্সিমাইজ করা যায়। দেখা যাচ্ছে কি কিছু কিছু প্রতিষ্ঠান ইয়ার এন্ডে কি করে অনিয়ম করে দেখা যায় সেলস দেখাচ্ছে, ফ্রড সেল, মানে দেখা যায় নতুন করে সেল দেখা যায় যে ধারে সেল করেছি 100 কোটি টাকা সেল করেছি, আসলে সেল হয় নাই, 1 তারিখে কি রিভার্স দিয়ে দিচ্ছে। ইয়ার এন্ডে কি করলো, তার প্রফিটটাকে বাড়াই ফেললো। এখন এই যে এত ফ্রড হচ্ছে, অডিটর কয়টা ফ্রড আইডেন্টিফাই করবে? এখানে বলা হচ্ছে যে আইনের একটা ইস্যু ছিল, আইনের ইস্যু ছিল হচ্ছে যে কাউকে ক্লাসিফাইড করতে গেলে ওই যে স্টার অর্ডার নিয়ে আসতো, বড় বড় ডিফল্টাররা দেখা যায় 500 কোটি টাকা নিয়েছে, ও ক্লাসিফাইড টাকা দিচ্ছে না, ও কি করলো একটা স্টার অর্ডার নিয়ে আসলো। স্টার অর্ডারে বলা থাকে আমাকে ক্লাসিফাইড করা যাবে না। এখন ক্লাসিফাইড না করা গেলে কি ইম্প্যাক্ট হচ্ছে এটা চিন্তা করে দেখেন তো। আমাকে বাংলাদেশ ব্যাংক বলছে বিআরপিটি সার্কুলার অনুসারে যদি ক্লাসিফাইড হয় তাহলে আপনি 20, 50, 100% প্রভিশন বিল্ড আপ করবেন। হোয়ারেজ ওই লোক কোনো টাকাই দেয় না, হয়তো ডিএফসি ডাউটফুল হলো, তাহলে 50% প্রভিশন বিল্ড আপ করার কথা। 500 কোটি 50% আপনি বসতেছেন, সে ওই কোলাটারাল সিকিউরিটির কোনো ভ্যালু নাই। 500 কোটি 50% 250 কোটি প্রভিশন বিল্ড আপ করতে হবে। এখন সে যখন স্টার অর্ডারটা নিয়ে আসলো, তাই এই 250 কোটি টাকার আমি প্রভিশন বিল্ড আপ করতে পারতেছি না। আমার কিন্তু ও বিআরপিটি সার্কুলার সে ক্লাসিফাইড, বাট স্টে অর্ডারের কারণে যদি ক্লাসিফাইড হতো 250 কোটি আমি প্রভিশন বিল্ড আপ করতাম, বাট হোয়ারেজ স্টে অর্ডারের কারণে আমি প্রভিশন বিল্ড আপ করতে পারতেছি না। এই ইস্যুগুলো হচ্ছে যে এই লাস্ট 15-16 বছরে এইভাবে চলে আসছে। বিভিন্ন জায়ান্ট দেখা যাচ্ছে অনিয়ম করে গেছে আর বিভিন্ন স্টে অর্ডার নিয়ে আসতো। এখন যখন ওরা চলে গেছে, ডেফিনেটলি এখন বাংলাদেশ ব্যাংকও ফাইন্ড আউট করতেছে, রেজ করতেছে এই অনিয়ম গুলা। আবার কি হচ্ছে যে অডিটরও ঠিক আছে এখন ভালোভাবে বাংলাদেশ ব্যাংকও যেমন রেজ করতেছে, আমরা অডিটরও ধরছি, যার কারণে অ্যাকচুয়াল ফিগারটা চলে আসতেছে, রিফ্লেকশনটা চলে আসতেছে। আরেকটা বিষয় হচ্ছে যে পুরা স্ট্রাকচার যখন, পুরা ইন্ডাস্ট্রি যখন মানে অনিয়মে ডুবে থাকে, সেখানে অডিটর ফাংশন গুলো কাজ করে না। এটা হচ্ছে ট্রু একটা ইস্যু। আচ্ছা, এক্সপ্রেশন গ্যাপ হচ্ছে যে তার মানে কি বললেন, স্টে অর্ডার যখন নিয়ে আসে, হ্যাঁ স্টে অর্ডারে থাকে যে স্টে অর্ডারে বলা থাকে যে আপনাকে ক্লাসিফাইড করা যাবে না। যখন ক্লাসিফাইড করা যাবে না, আপনাকে ডিফল্টার হিসেবে কাউন্ট করা যাবে না। হ্যাঁ, আপনার সিআইবি তে ক্লাসিফাইড দেখানো যাবে না। এন্ড আপনাকে যখন আমি ডিফল্টার হিসেবে কাউন্ট করতেছি না সিআইবি তে, আপনি লোনের কিস্তি দিতে পারতেছেন না, তারপরও আপনাকে আমি এই লোনটা ক্লাসিফাইড করে প্রভিশন বিল্ড আপ করতে পারতেছি না। কারণ
যদি আইফআরএস 9 কিন্তু এখনো ইমপ্লিমেন্ট হয় নাই। আইফআরএস 9 2027 সাল থেকে ইমপ্লিমেন্ট হতো। যদি আইফআরএস 9 ইমপ্লিমেন্ট হতো, আমার বাংলাদেশ ব্যাংকের সার্কুলার কি বলছে না বলছে সেটা দেখবো না, আমি দেখবো হচ্ছে যে রিসিভেবল অর লোনস এন্ড অ্যাডভান্স এই ফিগার যদি রিকভারেবল না হয়, তাহলে এটাকে আমি ক্লাসিফাইড করে 100% প্রভিশন বিল্ড করবো। 500 কোটি টাকা আমি বলবো অ্যাজ পার আইফআরএস 9 অনুসারে এই ব্যক্তি টাকা দেওয়ার সামর্থ্য নাই, সে পুরো টাকাটাই দেশের বাইরে পাচার করে দিছে, সে কোনো কিস্তি টাকা দিচ্ছে না, 100% প্রভিশন বিল্ড করবো আইফআরএস 9 অনুসারে। বাট যেহেতু আইফআরএস 9 ইমপ্লিমেন্ট হচ্ছে না, আমি করতেছি বাংলাদেশ ব্যাংকের সার্কুলার, আবার স্টে অর্ডার নিয়ে আসছে কোর্ট, কোর্ট যখন নিয়ে আসছে সার্কুলার তো এখানে হয়ে যাচ্ছে। এই হচ্ছে যে ফ্যাক্ট। আচ্ছা, তার মানে এক্সপ্লেনেশন গ্যাপ বলতেছে এসিউরেন্স প্রোভাইডার আন্ডারস্ট্যান্ড, আমরা যারা এসিউরেন্স প্রোভাইডার, যে আপনারা যারা সিএ ফার্মে এঙ্গেজ আছেন, আপনারা বুঝতেছেন আসলে অডিটর কিভাবে ফাংশনটা করতেছে, হোয়ারএস দ্য ইউজার অফ দ্য ইনফরমেশন বিলিভস হি ইজ ডুইং। তার মানে এই যে তার বিশ্বাসের সাথে আপনার কাজের একটা ফারাক, সেটা হচ্ছে এক্সপেকটেশন গ্যাপ। এই গ্যাপটা আমরা তার আগে স্লাইডে আমরা দেখেছি, লিমিটেশন অফ ইন্স্যুরেন্স, এটার জন্যই মূলত এই এক্সপেকটেশন গ্যাপটা হয়। আচ্ছা, এখানে একটা কোশ্চেন বলছে, হোয়াট 3 of the following are benefits of assurance work? Sorry, which 3 of the following are benefit of assurance work? বলেন তো কোনটা কোনটা এখানে? কেউ বলেন, শুনছেন? স্যার an independent following opinion. এ বি এ বি স্যার ই হচ্ছে স্যার ই ই এ বি ই এ বি আর ই হতে পারে স্যার। এ বি ই। আচ্ছা, বাকি দুইটা কেন হবে না? দেখেন, বাকি পয়েন্ট দুইটা বলা হচ্ছে কি, টেস্টিং এজ এ রেজাল্ট অফ স্যাম্পলিং ইজ চিপার। হ্যাঁ, এখানে দেখেন চিপার ফর দ্য রেসপন্সিবল পার্টি। আচ্ছা, রেসপন্সিবল পার্টি মানে কি? সে আমরা ঢাকা ব্যাংক হচ্ছে আমরা রেসপন্সিবল পার্টি, তাই না? এখন আপনার এই স্যাম্পলিং প্রসিডিউরটা কার? এটা অডিটরের না রেসপন্সিবল পার্টির? অডিটরের। তার মানে এই অডিটরের কাজের প্রসিডিউরটা আসলে মানে রেসপন্সিবল পার্টি জানার দরকার নেই, তাই না? is a cheaper for responsible party testing as a result of sampling is a responsible party, এটা কি ওনার কাছে কি গুরুত্ব আছে নাকি না সেটা দেখার বিষয় না। তার মানে আসলে এটা হয় না। আর এটা বলেছে জাজমেন্ট অন এস্টিমেটস ক্যান বি কনক্লুসিভ। আমরা জানি জাজমেন্ট অলওয়েজ আসলে কনক্লুসিভ না, এটা পারসুয়েসিভ হবে। জাজমেন্ট কখনো কনক্লুসিভ আসলে দিতে পারে না। যেখানে কনফিউশন আপনি বলতে পারেন যে এটা আমার দৃষ্টিতে মনে হচ্ছে ঠিক, বাট প্রপার এভিডেন্স এখানে দেখার বিষয় আছে যে আসলে প্রপার এভিডেন্সের উপর বেস করে এটা করবে। কনফিউশন থাকলে এই জাজমেন্ট কখনো কনক্লুসিভ হয় না। আচ্ছা, এই পর্যন্ত 3.2 পর্যন্ত সবাই আমরা ক্লিয়ার? জি স্যার। Yes sir. জি স্যার। আচ্ছা, তাহলে আমরা নেক্সট হচ্ছে যে আমরা স্ট্যাটিউটরি অডিট নিয়ে আমরা ডিসকাশন করব আজকে। তাহলে আজকে এখানে এন্ড করি। কারো কোনো কনফিউশন থাকলে, কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে বলেন। স্যার হ্যাঁ হ্যাঁ, ডেফিনেটলি বলেন। স্যার ক্লাস সিনপসিস তোলার জন্য কি স্যার আমি আপনাকে মেল করব? হ্যাঁ, আমাকে তাহলে একটু নক দিলে আমরা নেক্সট সেশনটা নিয়ে এই সিনপসিসটা দিয়ে দেই। কারণ এতে কি হলো, এখন যদি আপনাকে জি স্যার এখন যদি দিয়ে দেই, দেখেন নেক্সট সেশনের এই সেশন পর্যন্ত দিতে পারি, তাই নেক্সট সেশনে আপনি অ্যাটেন্ড করলেন না। অনেকে দেখা যাচ্ছে যে এটা দেখে যে চিন্তা করলো যে ম্যাটেরিয়ালস পেয়ে গেছে, আমি রিডিং করলেই হয়ে গেল। কিন্তু এখানে কিন্তু বোঝার বিষয়, রিডিং করার বিষয় না। জি স্যার। স্যার তাহলে স্যার তাহলে নেক্সট সেশনে স্যার আপনি সিনপসিসটা হ্যাঁ, স্যার দিবেন। রাইট রাইট। তাহলে নেক্সট সেশনে আমরা ট্রাই করি। নেক্সট সেশনে আমরা ট্রাই করবো হচ্ছে যে এই ফার্স্ট চ্যাপ্টার পাশাপাশি সেকেন্ড চ্যাপ্টারটাও এন্ড করার জন্য। তাহলে তারপরে আমরা করবো। হ্যাঁ, তাহলে আজকে এন্ড করি। হ্যাঁ, জি স্যার। ওকে, আর সবাই ট্রাই করবে ডেফিনেটলি অ্যাটেন্ড করার জন্য। হ্যাঁ, ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।